আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটি হলো ব্লাড ক্লটিং, কোয়াগুলেশন এবং হেমোরেজিক ডিসঅর্ডারস। এখন এই টপিকগুলো অ্যাকচুয়ালি একজন স্টুডেন্ট যত মানে জীবনই যাক না কেন তার মেডিকেল লাইফে তার জন্য সবসময় ইম্পর্টেন্ট। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা সেই জিনিসটা ব্লাড ফিজিওলজিতে পড়ে, ফোর্থ ইয়ারের স্টুডেন্টরা এই জিনিসটা পড়ে হচ্ছে হেমাটোলজিতে, ফিফথ ইয়ারে আমাদের ব্লিডিং ডিসঅর্ডার পড়া লাগে, মানে মেডিসিন সার্জারি, এবং ভবিষ্যতে আমরা যখন ক্লিনিক্যাল সাইডে প্র্যাকটিস করব অথবা যে কোনো সাইডে যাই না কেন আমাদের সব ক্ষেত্রে আসলে ব্লিডিং ডিসঅর্ডার এবং ব্লাড কোয়াগুলেশনের ব্যাপারে ভালো রকমের আইডিয়া না থাকলে আমাদের সবসময় প্রবলেম ফেস করা লাগতে পারে। কারণ ব্লাড ক্লটিং এবং ব্লিডিংয়ের একটা সিচুয়েশন সব ক্ষেত্রেই কমন, ঠিক আছে? তো এখন আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করার আহ, জন্য আমরা কয়েকটা টপিক নিয়ে খুবই মানে স্পেসিফিক ভাবে আলোচনা এই এই মানে এই সেশনে করব। তার মধ্যে প্রথম কথা হলো হোয়াট ইজ ব্লাড ক্লটিং, হোয়াট ইজ কোয়াগুলেশন, হোয়াট ইজ হিমোস্ট্যাসিস, অ্যান্ড তারপরে আমরা আস্তে আস্তে এই ধাপগুলা যেমন প্লাটিলেট অ্যাডহিশন, প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন, তারপরে কোয়াগুলেশন পাথওয়ে, এরপরে ফাইব্রিন ক্লট ফর্মেশন, হিমোস্ট্যাটিক প্লাগ, কোনটা প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগ, কোনটা সেকেন্ডারি হিমোস্ট্যাটিক প্লাগ, এরপরে ব্লিডিং ডিসঅর্ডার্স, কোন কোন মানে কোন কোন সাবস্টেন্সের অভাবে অথবা কি কি কারণে ব্লিডিং ডিসঅর্ডারগুলো হচ্ছে এগুলো নিয়ে আলোচনা, অর্থাৎ প্যাথোফিজিওলজি অফ দ্য ব্লিডিং ডিসঅর্ডার্স। এরপরে ব্লিডিং ডিসঅর্ডার্সের সাইন্স অ্যান্ড সিমটমস এবং ব্লিডিং ডিসঅর্ডার্সের মানে কোন কোন কেসে কি কি দেখা যায় সাধারণত, এবং এর পাশাপাশি আমরা সাধারণত কমপ্লিকেশনসগুলো নিয়ে একটু চেষ্টা করবো আলোচনা করতে, এবং সব শেষে আমরা খুব মানে যেহেতু আমি নিজে একজন ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, আমি মেডিসিনের ট্রিটমেন্ট একদম খুব ভালো করে জানি না, কিন্তু আমরা বিভিন্ন সময় ফার্মাকোলজি অথবা বিভিন্ন ক্ষেত্রে ট্রিটমেন্ট সম্বন্ধে নানা রকমের আলোচনা শুনে থাকি। তো সেটার সাপেক্ষে আমি ট্রিটমেন্ট একটু কোরিলেট করার চেষ্টা করবো, অবশ্যই ট্রিটমেন্ট আলোচনা না, বাট ট্রিটমেন্টটা জাস্ট একটু কোরিলেশন করবো। তো ফার্স্টে আমরা আসি যে হোয়াট ইজ ব্লাড কোয়াগুলেশন, ঠিক আছে? হোয়াট ইজ ব্লাড কোয়াগুলেশন অ্যান্ড হোয়াট ইজ হিমোস্ট্যাসিস। হিমোস্ট্যাসিস মানে হচ্ছে গিয়ে, স্ট্যাসিস মানে থেমে যাওয়া, হিমো মানে ব্লাড, হিমোস্ট্যাসিস মানে হচ্ছে ব্লিডিং থেমে যাওয়া, একদম সহজ অর্থে যদি আমরা বলি। তো হিমোস্ট্যাসিস এর একটা পর্যায় হচ্ছে, মানে হিমোস্ট্যাসিস তো অনেকগুলা ধাপের মাধ্যমে হয়, এর মধ্যে একটা ধাপ হচ্ছে গিয়ে কোয়াগুলেশন, এবং কোয়াগুলেশন মানে হচ্ছে গিয়ে দ্য ফরমেশন অফ ইনসলিউবল ফাইব্রিন ফ্রম সলিউবল ফিব্রিনোজেন। এই কথাটার অর্থ হচ্ছে যেই ফিব্রিনোজেনটা আমাদের প্লাজমাতে দ্রবীভূত অবস্থায় থাকে সেই জিনিসটা অদ্রবীভূত অবস্থায় যখন একটা ইনসলিউবল ফিব্রিন জালিকা ফর্মেশন করবে, জালিকা তৈরি করবে, তখনই আমরা সেই জিনিসটাকে বলবো হচ্ছে গিয়ে ব্লাড কোয়াগুলেশন, ঠিক আছে? তো এখন আমরা এখানে একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছি। তারা নর্মাল হোমিওস্টেসিসটা, মানে এটা হচ্ছে গিয়ে ডি গ্রুশিয়ের ক্লিনিক্যাল হেমাটোলজির বই, এবং ডি গ্রুশি স্যারের ক্লিনিক্যাল হেমাটোলজির বইয়ের মধ্যে আমরা এখানে একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছি যেখানে নাকি ওনারা একটা নর্মাল হিমোস্টেসিস, এই যে আমরা আমরা কালারিং করছি, এই নর্মাল হিমোস্টেসিসটাকে তারা এই ফ্লো চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে। তো এই জিনিসটা তারা বলতে চাইছে যে একটা ট্রমা যেখান থেকে ভেসেল কনস্ট্রিকশন, সেখান থেকে নানান ধাপের মাধ্যমে একটা স্টেবল হিমোস্ট্যাটিক প্লাক ফর্মেশনটাকেই তারা বলছে নর্মাল হিমোস্ট্যাসিস। এখন আমি আস্তে আস্তে আলোচনায় আসবো কিভাবে এইগুলো মানে প্রত্যেকটা ধাপই কিভাবে কিভাবে হচ্ছে, কারণ আমাদের প্রতিটা ধাপ খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ প্রতিটা ধাপেই দেখা যাবে কি যে কোনো না কোনো একটা স্পেশাল ফ্যাক্টর আছে, মানে কোনো প্রত্যেকটা ধাপেই একটা নির্দিষ্ট মানুষ কাজ করছে, এবং সেই মানে মানুষ না, ঠিক অ্যাকচুয়ালি ক্লটিং ফ্যাক্টর কাজ করছে, এবং হয়তো বা সেই ক্লটিং ফ্যাক্টরটার অভাবে একটা হেমোরেজিক ডিসঅর্ডার হচ্ছে, এবং সেই সেই ক্ষেত্র বিবেচনা করে আমরা মানে সেই ক্লটিং ফ্যাক্টরের থেকে কিভাবে সেই ব্লিডিং ডিসঅর্ডার হচ্ছে সেই ব্যাপারটাও আমরা আমাদের আলোচনার মধ্যে রাখবো। এখন আমরা আসি আমাদের মূল আলোচনায়। আমরা যদি আমাদের শরীরের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে সেই জিনিসটাকে খুব সহজ করে চিন্তা করি, তাহলে
সেই জিনিসটাকে আমরা একটা পাম্প এবং কতগুলা পাইপের সাথে তুলনা করতে পারবো। অর্থাৎ আমাদের শরীরে যেই মানে ব্লাড সাপ্লাইটা হচ্ছে, ব্লাড সাপ্লাইয়ের ক্ষেত্রে ব্লাড ভেসেলগুলো কতগুলো পাইপের মতো কাজ করে, আর হার্টটা হচ্ছে একটা পাম্পের মতো কাজ করে। তো আমাদের মানে আমাদের দেশে যখন আমরা যেখানে পানি সাপ্লাই পাই ওয়াসার মাধ্যমে, তো দেখা যায় কি যে একটা কেন্দ্রীয় পাম্প, মানে কেন্দ্রীয় একটা বড় পাম্প থাকে। সেই পাম্প থেকে হচ্ছে যে পানি পাইপের মাধ্যমে চলে যেতে থাকে, ওয়াটার সাপ্লাই যায়, এবং সেগুলো বাড়ি বাড়ি ওয়াটার সাপ্লাই পৌঁছে গিয়ে ওখানে পানির সরবরাহ নিশ্চিত করে। তো এখন এই যে আমাদের শরীরের ভিতরেও হার্টের মাধ্যমে হার্টটা পাম্প করছে, আর এই ব্লাড ভেসেলসগুলো আমাদের শরীরে শরীরে ব্লাড পৌঁছে দিচ্ছে। এখন আমরা যদি এই জিনিসটা চিন্তা করি যে এই পাইপ থেকে, মানে এই যে আমরা বললাম যে আমাদের বাসায় পানির সরবরাহ হচ্ছে পাইপ থেকে, পাইপের মাধ্যমে, এই পাইপের কোথাও লিক হলে পানি বের হয়ে চলে যাবে। তো পানি বের হয়ে যদি চলে যায়, তো সেই পানি বের হওয়াটা বন্ধ করতে হলে আমাদেরকে পাইপটা মেরামত করার জন্য কিছু টেকনিশিয়ানকে অথবা ইঞ্জিনিয়ারকে আমাদের পাঠাতে হবে। তো একইভাবে আমাদের শরীরের ভিতরেও মানে এরকম ইঞ্জিনিয়ার রয়েছে। তো এই ইঞ্জিনিয়ার, মানে আমাদের শরীরে তো ইঞ্জিনিয়ার বলতে গিয়ে সেখানে তো আর কোনো মানুষ যে কাজ করে আসতে পারে না, অথবা মানে বাইরে থেকে আমরা কাউকে পাঠাতে পারি না। তো এই আমাদের শরীরের যারা এই পানির পাইপ ঠিক করার ইঞ্জিনিয়ার আছে, তারা হচ্ছে কি আমাদের ব্লাডের একটা সেলুলার কম্পোনেন্ট। আমাদের ব্লাডের 3 ধরনের সেলুলার কম্পোনেন্ট মেনলি থাকে: রেড ব্লাড কর্পাসেলস, হোয়াইট ব্লাড সেলস অ্যান্ড প্লাটিলেটস। এই 3 জনের মধ্যে প্লাটিলেটস হলো গিয়ে এই পানির পাইপ ঠিক করার ইঞ্জিনিয়ার, মানে পানির পাইপলাইন। যদিও জিনিসটা শুনতে একটু হাস্যকর শোনায়, বাট সহজ করে বলতে গেলে কথাটা আসলে এটাই। প্লাটিলেটের মেইন কাজ হচ্ছে পাইপের মধ্যে দিয়ে পানির ফ্লো বজায় রাখা, এবং কোথাও পাইপ ফেটে গেলে সেই পাইপটা মেরামত করা। তো আমাদের এখন আজকের আলোচ্য বিষয় যেহেতু ব্লাড ক্লটিং, ব্লাড কোয়াগুলেশন, আমরা আলোচনা করব মূলত হচ্ছে গিয়ে প্লাটিলেট কীভাবে ক্লটিংয়ে সাহায্য করে। এবং এর পাশাপাশি আমি একটু একটু করেও এই বিষয়টা আলোচনা করব যে ব্লাড ফ্লো, মানে ব্লাড কিভাবে লিকুইড স্টেটে সবসময় ফ্লোটা নিশ্চিত থাকে, কিভাবে ব্লাড ক্লটিংটা, মানে ব্লাড কোয়াগুলেশন পাথওয়েটা স্টার্ট হয়, সেটা জানার জন্য আমাদেরকে একটা সিনারিও কল্পনা করতে হবে। আমরা প্রথমে চিন্তা করি, এর আগে আমরা একটু নিচের ছবিটায় যাই। আচ্ছা, হ্যাঁ, তো আমরা প্রথমেই আমাদের এই আলোচনার জন্য একটা দৃশ্য কল্পনা করি, যেখানে একটা ব্লাড ভেসেলের মধ্যে ড্যামেজ হয়েছে, যে কোনো কারণেই হোক। হতে পারে সেই জায়গাটার মধ্যে ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের কারণে বিভিন্ন সাইটোকাইন রিলিজ হয়েছিল, সেখানে ইনফ্লামেশন হয়েছে, অথবা সেই জায়গাটার মধ্যে ট্রমা, আমরা আঘাত পেয়েছি, যে কোনো কারণেই হোক ওই জায়গাটাতে ব্লাড ভেসেলটা ড্যামেজ হয়েছে। তো ব্লাড ভেসেলটা ড্যামেজ হওয়ার পরে আমাদের ব্লাড সাধারণত কী করে, ব্লাড যখন মুভ করতে থাকে তখন আমরা তো জানি যে এটা হচ্ছে গিয়ে একটা মানে সেন্ট্রালি থাকবে হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ডাব্লিউবিসি, তার চারিদিকে থাকবে হচ্ছে গিয়ে আরবিসি অ্যান্ড প্ল্যাটিলেটস। তো ওরকমভাবে হচ্ছে যে লুমিনার পাথওয়ে যেটা ল্যামিনার পাথওয়ে যেটা ছিল সেটা চলতে থাকবে নিজেদের মতো। তো এখন যখন হচ্ছে যে একটা ব্লাড ভেসেলের কোনো একটা জায়গাতে এমনভাবে ড্যামেজ হলো যাতে হচ্ছে গিয়ে ব্লাড ভেসেলের, এই যে আমরা দেখি, মনে করি এটা একটা ব্লাড ভেসেল, আর এর উপর দিয়ে হচ্ছে এন্ডোথেলিয়াল লাইনিংগুলো ছিল। তো এই এন্ডোথেলিয়াল লাইনিংগুলো যে ছিল, সেই এন্ডোথেলিয়াল লাইনিংগুলো যদি কোনো কারণে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ড্যামেজ হয়েছে এন্ডোথেলিয়াল লাইনিংয়ে, ঠিক আছে? তো এই এন্ডোথেলিয়াল লাইনিংয়ে যখন ড্যামেজটা হবে, তখন এন্ডোথেলিয়ামের নিচে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন আছে, সাব এন্ডোথেলিয়াল কোলাজেনটা বের হয়ে যায়। তো এখন আমরা আগে বলে নিই, যখন মানে এরকম ব্লাড ভেসেলের ড্যামেজ হয়েছে, সবার আগে হচ্ছে ব্লাড ভেসেলের কনস্ট্রিকশন হবে, ভ্যাসো কনস্ট্রিকশন হবার কারণে ব্লাড ভেসেলটার মধ্যে, ওই জায়গাটার মধ্যে একটা জায়গায় ব্লাড ভেসেলের ভ্যাসো কনস্ট্রিকশন হওয়া মানে ব্লাড সাপ্লাই কমে যাওয়া। আর ব্লাড সাপ্লাই যদি ওই জায়গাটার মধ্যে কমে যায়, তখন ওই জায়গাটার মধ্যে দেখা যাবে যে ব্লাড কম আসছে। সুতরাং প্রথম স্টেপ, মানে ব্লাড, আমাদের এন্ডোথেলিয়াম প্রথমেই চিন্তা করে ফেলে যে আমাকে ওখান থেকে ব্লাড লিক করতে দেওয়া যাবে না, যেহেতু ব্লাড ভেসেলের ড্যামেজ হয়েছে, ব্লাড লিক হয়ে যেতে পারে। তো যদি এই জায়গাটার মধ্যে ব্লাড কম আসে,
সুতরাং সেখান দিয়ে ব্লাড লিক হওয়ার সম্ভাবনা তত কম, মানে তত কম ব্লাড লিক হবে ওই ডিফেক্টটার মধ্যে দিয়ে। এরপরে ভ্যাসোকনস্ট্রিকশন হওয়ার কারণে, এরপরে এই ভ্যাসোকনস্ট্রিকশন হবার পরপরই যেই জিনিসটা হবে সেটা হচ্ছে যে ব্লাড ভেসেল এর যে লাইনিং এপিথেলিয়াম, এন্ডোথেলিয়াল ব্লাড ভেসেলের যে লাইনিং, এন্ডোথেলিয়াল লাইনিং, সেই এন্ডোথেলিয়াম যখন, এন্ডোথেলিয়াল সেলসগুলো যখন সরে যাবে, তার নিচে হচ্ছে সাব এন্ডোথেলিয়াল কোলাজেনটা বের হয়ে যাবে। সাব এন্ডোথেলিয়াল কোলাজেনটা যদি বের হয়ে যায়, ওই জায়গাটার মধ্যে সাধারণত ব্লাডের মধ্যে দিয়ে যখন ব্লাডের কম্পোনেন্টগুলো যেতে ফ্লো করতে থাকে, তারা কিন্তু কোনো রকমের এই মানে সাব এন্ডোথেলিয়াল কোলাজেনকে তারা দেখে না, অথবা সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে তারা কিন্তু পরিচিত না। সুতরাং তাদের জন্য ওই জায়গাটা হচ্ছে গিয়ে একটা অপরিচিত, মানে ওই সাব এন্ডোথেলিয়াল কোলাজেন হচ্ছে একটা অপরিচিত প্রোটিন, অথবা তার ওই জায়গাটা একটা অপরিচিত দেয়ালের মতো কাজ করে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই যে মানে ব্লাডের কম্পোনেন্টসগুলো, এটা কিন্তু কোনো এন্ডোথেলিয়াল সেলের সাথে বাইন্ড করতে পারে না, ঠিক আছে? মানে প্লাটিলেট, আমরা আরও সুন্দর করে বলি যে প্লাটিলেট কিন্তু এন্ডোথেলিয়াল সেলের সাথে কোনো রকমের বাইন্ড করে না। তো যখনই এন্ডোথেলিয়াল সেলসগুলো সরে যায়, সাব এন্ডোথেলিয়াল কোলাজেনটা এক্সপোজড হয়ে যায়, সেই জায়গাটার মধ্যে প্লাটিলেট কিন্তু বাইন্ড করতে পারে। কেন বাইন্ড করতে পারে? কারণ আমাদের ব্লাডের, আমাদের শরীরের মধ্যে, আমাদের প্লাজমার মধ্যে দিয়ে ভন ভিলারব্র্যান্ড ফ্যাক্টর বলে এক ধরনের গ্লাইকোপ্রোটিন আছে, ঠিক আছে? এই ভন ভিলারব্র্যান্ড ফ্যাক্টর কি করে, যে ওই জায়গা মানে ওই সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের মধ্যে সে বাইন্ড করে, এবং সে একটা হুক বা আংটার মতো কাজ করে। সে কি করে, যে হুক বা আংটার মতো সে, এই যে আমরা এখানে একটা চিত্রটা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি, যে সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের মধ্যে এই ভন ভিলারব্র্যান্ড ফ্যাক্টরটা একটা আংটার মতো লাগছে, এবং তার নিচে এই আইবিএ নামের একটা সাবস্টেন্স এসে যুক্ত হচ্ছে। এখন কথা হচ্ছে আইবিএ এই জিনিসটাকে, এখন আমি আরো ক্লিয়ার করে ব্যাপারটা বলি। যখনই হচ্ছে একটা এন্ডোথেলিয়াল লাইনিং এর মধ্যে ডিফেক্ট দেখা যায়, তখন সাব এন্ডোথেলিয়াল কোলাজেনটা যখন এক্সপোজড হয়ে পড়ে, তখন ওই জায়গাতে ভন ভিলারব্র্যান্ড ফ্যাক্টর নামের একটা গ্লাইকোপ্রোটিন এসে অ্যাটাচ করে, এবং সেই জিনিসটা আংটার মতো থাকে। এবং এটা আংটার মতো এই কারণে, মানে এটা হুকের মতো এই কারণে কাজ করে, কারণ ভন ভিলারব্র্যান্ড ফ্যাক্টরের সাথে প্লাটিলেটের গায়ে অনেক ধরনের রিসেপ্টর আছে। সেই রিসেপ্টরগুলা একটা হাতের মতো হয়ে এই ভন ভিলারব্র্যান্ড ফ্যাক্টরের সাথে যুক্ত হতে পারে। এবং এমনি সময় কিন্তু প্লাটিলেট কোনো জায়গা, মানে কোনো সারফেসের সাথে অ্যাটাচড হতে পারছে না, কিন্তু যখনই হচ্ছে ভন ভিলারব্র্যান্ড ফ্যাক্টর আসছে, তখন সে ভন ভিলারব্র্যান্ড ফ্যাক্টরের মাধ্যমে এই সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে অ্যাটাচড হতে পারছে। এবং এই যে প্লাটিলেটের গায়ে যে বিভিন্ন রিসেপ্টর আছে, যেটা আমরা যার মানে যে হাতের মাধ্যমে ভন ভিলারব্র্যান্ড ফ্যাক্টরের আংটার সাথে আমরা যুক্ত হতে পারছি, অথবা প্লাটিলেটের যুক্ত হতে পারছে, সেটাই হচ্ছে গ্লাইকোপ্রোটিন 2A অথবা 1B। এই যে আমরা এই ছবিটায় দেখতে পাচ্ছি 1B, গ্লাইকোপ্রোটিন 1B, ঠিক আছে? এই রিসেপ্টর, প্লাটিলেটের রিসেপ্টরগুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন 1B। তা আমরা এখন প্রথম বুঝতে পারলাম যে ওই জায়গাটার মধ্যে প্লাটিলেট ভন ভিলারব্র্যান্ড ফ্যাক্টরের সাথে যুক্ত হচ্ছে। ভন ভিলারব্র্যান্ড ফ্যাক্টরের মাধ্যমে প্লাটিলেট যখন একটা সাব এন্ডোথেলিয়াল কোলাজেন সারফেসের সাথে যুক্ত হয়, এই জিনিসটাকে আমরা বলি প্লাটিলেট অ্যাডহেশন। প্লাটিলেট অ্যাডহেশনের অ্যাকচুয়াল সংজ্ঞাটা হচ্ছে when platelet adheres or adds itself with a surface that is not platelet, মানে প্লাটিলেট বাদে অন্য কারোর সাথে যখন একটা প্লাটিলেট যে কোনো একটা সারফেসের সাথে যখন যুক্ত হয়, নন প্লাটিলেট একটা সারফেসের সাথে যখন একটা প্লাটিলেট যুক্ত হয়, তখন সেই জিনিসটাকে আমরা বলি প্লাটিলেট অ্যাডহিশন, ঠিক আছে? এবং এই প্লাটিলেট অ্যাডহিশন হওয়াটার পরপরই প্লাটিলেটদের নিজেদের মধ্যে অনেক ধরনের ইন্টারাকশন হয়, যে ইন্টারাকশনগুলোর এন্ডিংটা হচ্ছে প্লাটিলেটগুলো একজন আরেকজনের সাথে যুক্ত হতে থাকে, ঠিক আছে? এই প্লাটিলেটগুলো যখন একজন আরেকজনের সাথে যুক্ত হতে থাকে, তখন প্লাটিলেটের সাথে একটা প্লাটিলেটের যখন যোগ হয়, তখন সেটাকে আমরা বলবো প্লাটিলেট অ্যাগ্রিগেশন। তার মানে প্লাটিলেট অ্যাডহেশন মানে হচ্ছে গিয়ে যখন ব্লিডিং, মানে ব্লাড ভেসেলের ডিফেক্ট হওয়ার কারণে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন বের হয়ে গেল, সেটার সাথে প্লাটিলেট যুক্ত হলো, সেটা হচ্ছে প্লাটিলেট অ্যাডহেশন। প্লাটিলেট অ্যাগ্রিগেশন মানে হচ্ছে গিয়ে একটা প্লাটিলেটের সাথে যখন আরেকটা প্লাটিলেট যুক্ত হতে থাকে, তখন সেই মানে সেই যেই পদার্থটা তৈরি, যেই কাজটা হচ্ছে, সেটা হচ্ছে প্লাটিলেট অ্যাগ্রিগেশন।
প্লাটিলেট অ্যাগ্রিগেশন হতে হতে একটা মানে ভাস্কুলার ডিফেক্ট অথবা এই যে আমরা বললাম যে ব্লাড ভেসেলের মাঝখানে যে লিক তৈরি হয়েছে সেই জায়গাটার মধ্যে এক ধরনের প্লাটিলেটের এক দল প্লাটিলেট দলবদ্ধ হয়ে সেই জায়গাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? এবং সেই জায়গাটা যখন বন্ধ করে দেওয়ার চেষ্টা করে সেই জিনিসটাকে আমরা বলি প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগ। এখন এই প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগটা এমনি এমনি ফর্মেশন হয় না। প্লাটিলেট কিন্তু মানে প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগ ফর্মেশন হওয়ার আগে প্লাটিলেট দেখা যায় কি যে এর সারা মানে এই প্রাইমারি প্লাটিলেট প্লাগ যেই জিনিসটা তৈরি হয়েছে এই জিনিসটা আসলে তৈরি হওয়ার আগে প্লাটিলেটের যে স্ট্রাকচারটা আছে, ঠিক আছে, প্লাটিলেটের স্ট্রাকচারটা দেখা যাবে কি যে এটার স্টারফিশ আকারে নানা ধরনের মানে এর এর দেখা মানে স্টারফিশ এর যেরকম নানা ধরনের অভিক্ষেপ বা স্টারফিশের যেরকম শরীর থেকে যেরকম প্রজেকশন বের হয়, একইভাবে প্লাটিলেটগুলোর মধ্যে থেকে এরকম নানা ধরনের প্রজেকশন, হাত পায়ের মতো প্রজেকশন বের হতে থাকবে এবং এরা একজন আরেকজনকে মানে টাচ করে কাভার করার মতো করে একটা মানে মানে শেপ তৈরি করবে, ঠিক আছে? প্লাটিলেটের এরকম শেপ চেঞ্জ হতে থাকবে। এর পাশাপাশি কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। আমরা আগেই বলেছিলাম যে প্লাটিলেটের গায়ে কিছু রিসেপ্টার্স আছে। রিসেপ্টার্সগুলো হচ্ছে গিয়ে 2A 3B গ্লাইকোপ্রোটিন রিসেপ্টার্স, তারপরে হচ্ছে গিয়ে এবং প্লাটিলেটের গায়ে নানা ধরনের রিসেপ্টার এমনিও থাকে অন্যান্য, বাট এই ক্ষেত্রে আমাদের এই রিসেপ্টরগুলোর নাম মনে রাখতে হবে। সেগুলো কি করবে, এই ভন ভিলারব্যান্ড ফ্যাক্টরের সাথে যখন যুক্ত হবে তখন এরা প্লাটিলেট একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে হয়ে তারা প্লাটিলেট অ্যাডিশন এবং প্লাটিলেট অ্যাগ্রিগেশন করে প্লাটিলেট প্লাগ ফর্মেশন করতে থাকবে। এর পাশাপাশি প্লাটিলেটের নিজস্ব গায়ে আমরা যদি একটু খেয়াল করি, এই প্লাটিলেটের মানে বডির ভেতরে সাইটোপ্লাজমে বেশ কিছু বেশ কিছু গ্রানিউলস আছে, ঠিক আছে? এই যে আমরা এই চিত্রটা দেখতে পাচ্ছি প্লাটিলেটের, এই প্লাটিলেটের শরীরের ভিতরে অথবা প্লাটিলেটের সাইটোপ্লাজমের ভিতরে আরো সুন্দর করে বলতে গেলে যে গ্রানিউলসগুলো আছে তাকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি আলফা গ্রানিউলস, আরেকটা হচ্ছে ডেল্টা গ্রানিউলস, ঠিক আছে? এই আলফা গ্রানিউলস এবং ডেল্টা গ্রানিউলসের মধ্যে ডেল্টা গ্রানিউলকে আমরা বলি স্যাক, ঠিক আছে? SAC স্যাক, ঠিক আছে? আমরা গ্রানিউলসের কম্পোনেন্টসগুলো কি কি সেটা জানলে আমাদের পক্ষে আসলে গ্রানিউলসের মানে গ্রানিউলসগুলোর কাজ কি সেটা মনে রাখাটাও সহজ হবে। এবং এর পাশাপাশি গ্রানিউলসগুলার এই যে আমরা বললাম যে SAC মানে ডেল্টা গ্রানিউলকে আমরা স্যাক বলছি, SAC, এটার মাধ্যমে ডেল্টা গ্রানিউলে কি থাকে সেটা মনে রাখার একটা সহজ নিউমনিকও হয়ে যায়। খেয়াল করে দেখি, SAC, S এ সেরোটোনিন, এতে এডিপি ফসফেটেজ এবং সিতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে? SAC এর এই তিনটা, S দিয়ে সেরোটোনিন, এ দিয়ে হচ্ছে গিয়ে এডিপি ফসফেটেজ এবং সিতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, এই তিনটা মিলে এই গ্রানিউলার কম্পোনেন্টগুলা ফর্মেশন করছে, ঠিক আছে? এবং এই এই তিনে মিলে যেই তিনটা জিনিস যেই গ্রানিউলটায় আছে সেটাকে আমরা বলছি ডেল্টা গ্রানিউল বা স্যাক, ঠিক আছে? এবং এর পাশাপাশি আরেকটা গ্রানিউল থাকছে সেটা হচ্ছে আলফা গ্রানিউল। আলফা গ্রানিউলে কি থাকবে সেটা আমি পরে বলছি। আলফা গ্রানিউলে সাধারণত ক্লটিং ফ্যাক্টরসগুলো যেগুলো আছে সেগুলোরই একটা কনসেন্ট্রেটেড গ্রুপ থাকে, সেটার ব্যাপারে আমি একটু পরে আলোচনা করছি। আগে আমি ডেল্টা গ্রানিউলের ব্যাপারে আলোচনাটা শেষ করি। ডেল্টা গ্রানিউলের এই যে SAC স্যাকের মধ্যে সেরোটোনিন যে আছে, সেরোটোনিন কি করবে, সেরোটোনিন হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন করতে সাহায্য করবে প্লাটিলেটকে। তারপরে হচ্ছে এতে হচ্ছে এডিপি ফসফেটেজ, এরা হচ্ছে গিয়ে কি প্লাটিলেটকে হচ্ছে গিয়ে ভন ভিলারব্যান্ড ফ্যাক্টরের সাথে অথবা প্লাটিলেটের নিজেদের মধ্যে অ্যাগ্রিগেশন করতে সাহায্য করবে। এডিপি হচ্ছে প্লাটিলেট অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর। আর ক্যালসিয়ামের একটা খুব স্পেশাল কাজ আছে, আর ক্যালসিয়ামের কাজটা আমি একটু ক্লিয়ার করে বলি। আচ্ছা, তার আগে আমি আরেকটা প্রশ্ন করি। আমরা সাধারণত যখন ভিটামিন পড়ি বায়োকেমিস্ট্রি কার্ডে, তো ভিটামিন পড়ার সময় আমাদেরকে কি একটা মানে আমরা সাধারণত অনেকে দেখা যায় যে এই জিনিসটা সরাসরি পড়ে চলে যাই যে ভিটামিন কে এই জিনিসটা হচ্ছে ব্লাড ক্লটিংয়ে হেল্প করে, ফ্যাক্টর 2, 7, 9, 10 ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। অনেকেই কিন্তু জানি না যে এই যে ভিটামিন কে, যে আমরা অনেকে এটা পড়ি যে গামা ডিকার্বক্সিলেশন করে,
ঠিক আছে, গামা কার্বক্সিলেশন করে। এই কাজটা আসলে কি, মানে ভিটামিন কে এর এই কাজটা আসলে কি, এই জিনিসটা আমি এখন ক্লিয়ার করছি। ঠিক আছে, কারণ এইটা আমাদেরকে ক্যালসিয়ামের কাজটা বুঝতে আর একটু সাহায্য করবে। আমরা কি জানি যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরসগুলো হচ্ছে গিয়ে ফ্যাক্টর 2, 7, 9, 10। ফ্যাক্টর 2, 7, 9, 10 এগুলা কিন্তু একটা মানে ক্লটিং ফ্যাক্টর প্রত্যেকেই কিন্তু এক একটা এনজাইম আসলে। আর এনজাইম আমরা কি জানি, এনজাইম হচ্ছে গিয়ে আসলে প্রোটিন, এবং প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকে। এই প্রোটিনগুলোর মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ডি গ্লুটামেট অথবা গ্লুটামিক অ্যাসিড। ঠিক আছে, এখন এই গ্লুটামিক অ্যাসিডের মধ্যে আমরা আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি থাকে, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা অ্যামাইনো এন্ড থাকে আর একটা কার্বক্সিল এন্ড থাকে। ঠিক আছে, কার্বক্সিল যে গ্রুপটা থাকে, কার্যকরী মূলক অথবা কার্বক্সিল যে গ্রুপটা থাকে, সেটার মধ্যে কার্বক্সিলেশন করার জন্য মানে সেটার মধ্যে সেই জায়গাটার মধ্যে যদি একটা কার্বক্সিলেশন করে দেওয়া যায়, তাহলে কি হয়, সেটা নেগেটিভ চার্জড হয়ে যায়। মানে সেটাকে আমরা বলি গামা কার্বক্সিলেশন। ভিটামিন কে করে কি, এই কার্বক্সিল গ্রুপটাকে হচ্ছে গিয়ে নেগেটিভ চার্জ যুক্ত করে দেয়, এবং এই নেগেটিভ চার্জ যুক্ত করার কারণে দেখা যায় কি, যে এই জায়গাটাতে ক্যালসিয়াম আয়নের মানে ক্যালসিয়ামের তো দুইটা মানে ক্যালসিয়ামকে আমরা মানে ক্যালসিয়ামের যোজনী আমরা কত জানি, +2। ঠিক আছে, এটা একটা ক্যাটায়ন হিসেবে কাজ করে। তো এই গ্লুটামিক অ্যাসিডের একটা নেগেটিভ চার্জের সাথে ক্যালসিয়ামের একটা হাত যুক্ত হচ্ছে, আরেকটা হাতের সাথে আরেকটা ক্লটিং ফ্যাক্টরের গ্লুটামিক অ্যাসিডের আরেকটা হাত যুক্ত হচ্ছে। ঠিক আছে, তো এই যখন একজন আরেকজনের হাতের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাদের মধ্যে মানে একজন আরেকজনের মাধ্যমে যুক্ত হয়ে ক্লটিং ফ্যাক্টরগুলো কিন্তু একটা ক্যাসকেড অথবা একটা ধারা গঠন করতে পারছে। ঠিক আছে, এই জিনিসটা যদি না হতো, তাহলে কিন্তু মানে এই যে গামা কার্বক্সিলেশনটা যদি না হতো, তাহলে কিন্তু ক্যালসিয়াম এখানে কাজ করতে পারতো না, পরস্পর দুটি ক্লটিং ফ্যাক্টর একজনের সাথে যুক্ত হতে পারতো না, এবং সবশেষে ক্লটিংটা হতো না। এইখানে আমাদের এই মূলত ভিটামিন কে এর বিশাল একটা ভূমিকা আছে। আচ্ছা, এরপরে আমরা আসছি যে আর কি কি করে। এই যে আমরা বললাম আলফা গ্রানিউলস, আচ্ছা আমরা যে সাধারণত পড়ি যে ক্লটিং ফ্যাক্টর তৈরি হয় লিভারে, আমাদের মানে শরীরে এটা চলে আসে। এখন এই ক্লটিং ফ্যাক্টরগুলো আসলে থাকে কোথায়? মোস্ট অফ দ্য ক্লটিং ফ্যাক্টর এর একটা হিউজ মানে কনসেন্ট্রেটেড অংশ থাকে হচ্ছে প্লাটিলেটের মধ্যে। এই যে আমরা দেখছি আলফা গ্রানিউলসে, আলফা গ্রানিউলসের মধ্যে এই ক্লটিং ফ্যাক্টরগুলো আছে কনসেন্ট্রেটেড ভাবে। ঠিক আছে, এখন আমরা আসি এরপরে কি হবে। এরপরে প্লাটিলেট তো অ্যাডহেশন হয়েই গেল সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে যুক্ত হয়ে, তারপর প্লাটিলেটগুলো একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে প্লাটিলেট অ্যাগ্রিগেশনও হয়ে গেল। এরপরে আমরা আসবো হচ্ছে গিয়ে ক্লট ফর্মেশনে, এবং ক্লট ফর্মেশন মানে হচ্ছে গিয়ে ইনসলিউবল ইনসলিউবল ফাইব্রিন ক্লট ফর্মেশন। ইনসলিউবল ফাইব্রিন ক্লট ফর্মেশন মানে আমাদের মানে দিন শেষে আমাদের একটা রিঅ্যাকশনের মধ্যেই পুরা ক্লটিংটা ডিপেন্ড করে, যে মানে আমাদের যে প্লাজমাতে ফাইব্রিনোজেন আছে, ফাইব্রিনোজেনের থেকে ফাইব্রিন ফর্মেশন হয়, মানে ইনসলিউবল ফাইব্রিন ক্লট ফর্মেশন হওয়াটা। ঠিক আছে, এবং এই রিঅ্যাকশনটা যদি না হয়, তাহলে ব্লাড ক্লটটাই ফর্মেশন হবে না। সমস্ত মানে আমাদের এর আগে আগে যতগুলো ধাপ হচ্ছে, সে একটা ধাপ যদি হচ্ছে গিয়ে সম্পন্ন না হয়, তাহলে কিন্তু আমাদের মানে সব শেষের যে রিঅ্যাকশন, অর্থাৎ যে ফাইব্রিন ক্লট ফর্মেশন, সেই জিনিসটা হবে না। এই কারণেই যেহেতু মানে ব্লাড ক্লট ফর্মেশনের মধ্যে অনেকগুলা ধাপ থাকে, এর মধ্যে টাইপই আছে দুইটা, একটা ইন্ট্রিনসিক পাথওয়ে, একটা এক্সট্রিনসিক পাথওয়ে। যেই পাথওয়েই হোক না কেন, সেই পাথওয়ে দিয়ে যতগুলো ধাপ আছে, সবগুলো ধাপ যদি অতিক্রম না করে এই মানে অথবা সবগুলো ধাপে যদি কাজটা করার জন্য এনজাইমটা না থাকে, তখন দেখা যাবে কি ব্লাড ক্লটটা ঠিক মতো হচ্ছে না, তখন ব্লাড ক্লট ফর্মেশনও হচ্ছে না, মানে ফাইব্রিন ফর্মেশন হচ্ছে না। আর ফাইব্রিন ফর্মেশন না হলে মানে ইনসলিউবল ফাইব্রিন ক্লট ফর্মেশন না হলে সমানে ব্লিডিং হতে থাকবে, ব্লিডিং থাকবে না, তখনই ব্লিডিং ডিসঅর্ডারটা হবে। এটা হচ্ছে একটা ভাবে ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে, যখন কোয়াগুলেশন পাথওয়েতে কোনো ডিফেক্ট থাকবে। আমরা আস্তে আস্তে আসবো ব্লিডিং ডিসঅর্ডার কেন কেন হয়, তার মধ্যে একটা কারণ আমি এভাবে বললাম। এখন আমরা আসি যে এই তো গেল প্লাটিলেট অ্যাগ্রিগেশন হয়ে গেছে,
প্লাটিলেট অ্যাগ্রিগেশন হবার পরে কি হতে পারে? প্লাটিলেট অ্যাগ্রিগেশন হবার পরে আসলে তার নিচে আমরা এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে প্লাটিলেটগুলো কিভাবে হচ্ছে গিয়ে সাইজ অ্যান্ড শেপ চেঞ্জ করে একজন আরেকজনের সাথে অ্যাগ্রিগেটেড হয়েছে। এই ছবিটা দেখার মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা আসি যে প্লাটিলেট অ্যাগ্রিগেশন হবার পরে অ্যাকচুয়ালি আমাদের পুরা ক্লটিং মানে কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভেটেড হয়ে যায়। আমরা সাধারণ মানে কোয়াগুলেশন পাথওয়ে হচ্ছে কি অ্যাকচুয়ালি কতগুলো ক্যাসকেড অফ রিয়াকশনস। ক্যাসকেড অফ রিয়াকশনস মানে হচ্ছে গিয়ে ধারাবাহিকভাবে কতগুলো রিয়াকশন চলতে থাকবে, যেই রিয়াকশনগুলোর শেষ ধাপে আমাদের প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন ফর্মেশন হবে। আমরা জানি প্রোথ্রম্বিন হচ্ছে একটা ক্লটিং ফ্যাক্টর, এবং প্রোথ্রম্বিন থেকে মানে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর যখন ফর্মেশন হয়ে যাবে তখন প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করবে এবং থ্রম্বিন ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করবে। ঠিক আছে, এখন আমাদের এই এক্সট্রিনজিক পাথওয়ে এবং ইন্ট্রিনজিক পাথওয়ে এই দুটো পাথওয়ে আছে, যেই পাথওয়েগুলোর মাধ্যমে এই কোয়াগুলেশনটার মানে এই কোয়াগুলেশন ক্যাসকেডটা অর্থাৎ কোয়াগুলেশন এই পাথওয়েগুলো কমপ্লিট হয়ে আমাদের প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন ফর্মেশন করবে, যেখান থেকে পরবর্তীতে ফিব্রিনোজেন থেকে ফিব্রিন ফর্মেশন হবে। এখন এই প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটরটা কখন কোথায় কিভাবে কাজ করবে এটার উপর ভিত্তি করেই অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এক্সট্রিনজিক এবং ইন্ট্রিনজিক পাথওয়েটা নামকরণ করেছে। অর্থাৎ এক্সট্রিনজিক এবং ইন্ট্রিনজিক পাথওয়ে মূলত নির্ভর করে হচ্ছে গিয়ে ব্লাডটা কোথায় ক্লট হবে এবং ব্লাডটা আসলে কিসের সংস্পর্শে আছে। এটা একটু ইন্টারেস্টিং, আমি একটু আরেকটু ক্লিয়ার করে বলি। এক্সট্রিনজিক এবং ইন্ট্রিনজিক পাথওয়ের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এক্সট্রিনজিক পাথওয়েতে এক্সট্রিনজিক মানে ব্লাডটা দেখা যাবে কি একটা টিস্যু ফ্যাক্টর বলে এক ধরনের পদার্থের সংস্পর্শে আসছে, এবং টিস্যু ফ্যাক্টর হচ্ছে কি এমন একটা জিনিস যে জিনিসটা হচ্ছে গিয়ে একটা টিস্যু যখন ব্রেকডাউন করে, ঠিক আছে, টিস্যু তো হচ্ছে গিয়ে সেলস দিয়ে তৈরি, এবং এই সেলের মধ্যে থাকে ফসফোলিপিড আর লিপোপ্রোটিন এর মিলে একটা পদার্থ তৈরি হয় যেটাকে আমরা বলি টিস্যু ফ্যাক্টর। এই টিস্যু ফ্যাক্টর এই জিনিসটা একটা টিস্যু যদি নষ্ট হয়ে যায়, যখন একটা টিস্যু নষ্ট হয়ে টিস্যুর ভিতরে ব্লিডিং হতে থাকবে, তখন সেই জায়গাটার মধ্যে এই টিস্যু ফ্যাক্টরটা পাওয়া যাবে। আর এই টিস্যু ফ্যাক্টরটা তখন পাওয়া যাওয়ার কারণে সেই কারণে এক্সট্রিনজিক পাথওয়েতে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো অ্যাক্টিভেটেড হয়ে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর ফর্মেশন করে থ্রম্বিন ফর্ম করবে। ঠিক আছে, অর্থাৎ এক্সট্রিনজিক পাথওয়ে হচ্ছে সেই পাথওয়ে যেই জায়গাটার মধ্যে টিস্যু ফ্যাক্টর উপস্থিত থাকবে, এবং টিস্যু ফ্যাক্টর উপস্থিত থাকবে এই কারণ ব্লিডিংটা হচ্ছেই টিস্যুর ভিতরে। ঠিক আছে, এবং অর্থাৎ ব্লাডটা টিস্যুর সংস্পর্শে আসছে, নষ্ট হয়ে যাওয়া টিস্যু, এবং টিস্যু ফ্যাক্টর হচ্ছে গিয়ে এক ধরনের ফসফোলিপিড এবং লিপোপ্রোটিনের দুটো যুক্ত হয়ে এক ধরনের বিশেষ ধরনের সাবস্টেন্স। আচ্ছা, এবং ইন্ট্রিনজিক পাথওয়ে এই জিনিসটা কি? ইন্ট্রিনজিক পাথওয়ে হলো গিয়ে এমন এক ধরনের পাথওয়ে যেখানে নাকি টিস্যু ফ্যাক্টরের কোনো উপস্থিতিই থাকবে না। যেমন এই জিনিসটা আসলে অনেকে বুঝতে পারে না যে টিস্যু ফ্যাক্টরের যদি উপস্থিত না থাকে তাহলে ব্লাডটা ক্লট হচ্ছে কিভাবে। আমরা একটু এটা খুব সিম্পল একটা ব্যাপার। আমরা চিন্তা করি কারো শরীর থেকে আমরা যদি ব্লাড বের করে নিয়ে আসি একটা সিরিঞ্জের মাধ্যমে, সেই ব্লাডটা নিয়ে আমরা একটা পাত্রের মধ্যে একটা কন্টেইনারের মধ্যে রাখলাম। ব্লাডটা ওই কন্টেইনারের মধ্যে যখন থাকবে তখন কি সে কোনো টিস্যুর সংস্পর্শে আছে? না। এবং একইভাবে আমরা যখন ব্লাডটা সরাসরি ভেইন থেকে বের করে নিয়ে আসছি তখনও কিন্তু টিস্যুর কোনো অংশ তার সাথে আসছে না। তো তখন আমরা ব্লাডটাকে একটা কন্টেইনারের মধ্যে রেখে দেওয়ার কারণে সেটা যখন টিস্যুর সংস্পর্শে নাও আসছে, এটা টিস্যু ফ্যাক্টর না পাওয়া সত্ত্বেও এটা কিন্তু নিজে নিজে ক্লট হয়ে যাবে। এবং এই যে এরা ক্লট হয়ে যাচ্ছে নিজে নিজেই, এটা কিন্তু এর আমরা টিস্যু ফ্যাক্টরকে আমরা বলছি এই ক্লটিং কোয়াগুলেশন পাথওয়ের এক্সট্রিনজিক পাথওয়েতে সে একটা অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে, কিন্তু ইন্ট্রিনজিক পাথওয়েতে সেই টিস্যু ফ্যাক্টরটা নেই। তাহলে অ্যাক্টিভেটরটা হিসেবে কাজ করছে কে? এই যে টিস্যু ফ্যাক্টরটা ইন্ট্রিনজিক পাথওয়েতে নেই, ইন্ট্রিনজিক পাথওয়ে হচ্ছে গিয়ে সেই পাথওয়ে যেখানে নাকি টিস্যু ফ্যাক্টর না থাকা সত্ত্বেও ব্লাডটা ঠিকই ওই কন্টেইনারে ক্লট হয়ে যাবে।
ওই কন্টেইনারের মধ্যে ব্লাডটা কোনো টিস্যু ফ্যাক্টরের সংস্পর্শে না এসেও কেন ক্লট হচ্ছে? কারণ ব্লাডটা যখন এই কন্টেইনারের দেয়ালটাকে মানে দেয়ালের সংস্পর্শে আসবে, তখনও কিন্তু তার নিজস্ব কিছু ক্লটিং ফ্যাক্টরের মাধ্যমে সে এই ক্লটিং মানে তার নিজের মধ্যে ক্লটিং সম্পূর্ণ হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে যে তার এই কন্টেইনারের দেয়ালটাকে একটা ফরেন সাবস্টেন্স হিসেবে সে দেখছে, এবং এই ফরেন সাবস্টেন্সের সাথে বাইন্ড করার জন্য তার একটা ক্লটিং ফ্যাক্টর আছে। এই মানে এবং সেই ক্লটিং ফ্যাক্টরটা আগেরবার যেরকম এক্সট্রিনজিক পাথওয়েতে টিস্যু ফ্যাক্টরটা অ্যাক্টিভেশন শুরু করেছিল, সেই ক্লটিং ফ্যাক্টরটাও ইন্ট্রিনজিক পাথওয়েতে কোনো টিস্যু ফ্যাক্টর না থাকা সত্ত্বেও এই কন্টেইনারের ভিতরে ক্লটিংটা শুরু করে দিতে পারবে, কোয়াগুলেশনটা শুরু করে দিতে পারবে। অর্থাৎ ইন্ট্রিনজিক পাথওয়ে হচ্ছে সেই পাথওয়ে যেখানে নাকি কোনো টিস্যু ফ্যাক্টর না থাকা সত্ত্বেও সেখানে ক্লটিং সম্পন্ন হবে। এখন আমরা আসছি, আচ্ছা আমি আগে ইন্ট্রিনজিক পাথওয়ে নিয়ে আলোচনা করব, তারপরে আমি এক্সট্রিনজিক পাথওয়ে নিয়ে আলোচনা করব, তারপরে আমি দুটার মধ্যে যোগসাজশ অথবা যোগসূত্রটা দেখাবো, এবং আমার মনে হয় যে এই জায়গাটার মধ্যে যোগসূত্রটা দেখানোর পরেই আমাদের জন্য এই জিনিসটা সহজ হয়ে যাবে। চেষ্টা করব বিষয়টাকে সহজ করে দেওয়ার জন্য। এখন আমরা আসি ইন্ট্রিনজিক পাথওয়ে, আমি শুরুতেই বলেছি এখানে কোনো টিস্যু ফ্যাক্টর থাকবে না। তো তাহলে আমরা ব্লাডটাকে নিয়ে একটা কন্টেইনারের মধ্যে রাখলাম। মনে করি আমরা 4 সিসি ব্লাডকে একটা সিরিঞ্জে করে নিয়ে একটা ছোট্ট কাচের ভায়ালে রাখলাম, অথবা কাচের একটা টেস্ট টিউবে রাখলাম। ব্লাডটা কিন্তু কিছুক্ষণ পরে ক্লট হয়ে যাবে। কিন্তু ক্লটটা তাহলে কেন হলো? তাহলে এখানে কে অ্যাক্টিভেটর হিসেবে কাজ করছে? এখানে একজন বিজ্ঞানী আবিষ্কার করে দেখলেন একটা নির্দিষ্ট ক্লটিং ফ্যাক্টর এই যে টেস্ট টিউবের সারফেস অথবা দেয়ালটা যে আছে, সেই দেয়ালটাকে সে চিনতে পেরেছে যে সেটা হচ্ছে একটা ফরেন সাবস্টেন্স। আমরা তো আসলে শরীরের ভিতরে নাই, তাহলে আমরা তার সাথে আমরা তাহলে এই কাঁচের দেওয়ালের সাথে বাইন্ড করি। ঠিক আছে, টেস্ট টিউবের দেওয়ালের সাথে সে বাইন্ড করলো। আর এই ক্লটিং ফ্যাক্টরটার নামই হচ্ছে হেগম্যান ফ্যাক্টর অথবা হেজম্যান ফ্যাক্টর, যেটা যে যেভাবে উচ্চারণ করে, হেজম্যান ফ্যাক্টর অথবা হেগম্যান ফ্যাক্টর, বিজ্ঞানীর নাম অনুসারে এই ফ্যাক্টরটার নাম হেগম্যান ফ্যাক্টর। ঠিক আছে, এই হেজম্যান ফ্যাক্টর অথবা ফ্যাক্টর এর সাথে মানে এই হেগম্যান ফ্যাক্টরের সাথে দেখা যাবে কি ফ্যাক্টর 11 বাইন্ড করছে। ফ্যাক্টর 12 যখন অ্যাক্টিভেটেড হবে এই একটা এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে মানে অ্যাটাচ হওয়ার পরে, অথবা হেইজম্যান ফ্যাক্টর যখন অ্যাক্টিভেটেড হবে, তখন এই হেইজম্যান ফ্যাক্টর কি করবে? ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভেট করবে। ফ্যাক্টর 11 কে মানে আমরা একটা খেয়াল করি খুব, মানে একটা রিয়াকশনের পরপরই আরেকটা রিয়াকশন চলতে থাকবে একটার পর একটা ধীরে ধীরে। ঠিক আছে, এবং সেই ফ্যাক্টর 11 ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভেট করবে। ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভেট করার পরে ফ্যাক্টর 9 মানে এই ফ্যাক্টর 9 আবার দেখা যাবে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করতেছে। এই ফ্যাক্টর 10 এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে স্টুয়ার্ট ব্রাউয়ার ফ্যাক্টর। ঠিক আছে, ফ্যাক্টর 9 এর নাম হচ্ছে গিয়ে ক্রিসমাস ফ্যাক্টর অথবা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, এবং ফ্যাক্টর 9 এর সাথে আরেকজন থাকবে এই কাজে সহায়তা করার জন্য, সেটা হচ্ছে ফ্যাক্টর 9 ফ্যাক্টর 8 কে অ্যাক্টিভেট করবে, সেটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ মানে ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ক্যালসিয়াম, তারপর টিস্যু ফসফোলিপিড, এরা সবাই মিলে একত্রে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করবে। এবং ফ্যাক্টর 10 যখন অ্যাক্টিভেটেড হবে, তখন এরা ফ্যাক্টর 5 এর সহায়তা মানে প্রোকনভার্টিন ল্যাবাইল ফ্যাক্টরের সহায়তায় এরা করবে কি? এরা প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করবে। ঠিক আছে, প্রোথ্রম্বিন যখন থ্রম্বিনে পরিণত হবে, সেই থ্রম্বিন ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করবে। ফাইব্রিনোজেন মানে অথবা ফিব্রিনোজেন যেটাই বলি আমরা, ফিব্রিনোজেন কি? এটা হচ্ছে এক ধরনের একটা ক্লটিং ফ্যাক্টর অথবা একটা প্লাজমা প্রোটিন, যেটা নাকি আমাদের লিভার তৈরি করে, এবং সেটা আমাদের প্লাজমাতে একটা প্লাজমা প্রোটিন হিসেবেই থেকে যায়। যখন এটা থ্রম্বিন এর সংস্পর্শে আসে, থ্রম্বিন একটা এটাকে কি বলা যায় যে ক্যাটালিস্ট অথবা একটা এনজাইমের মতো, সেটা হচ্ছে গিয়ে ফিব্রিনোজেনের থেকে ফিব্রিনে কনভার্ট করে। এবং ফিব্রিন হচ্ছে গিয়ে একটা ইনসলিউবল প্রোডাক্ট, এটা প্রোটিনটা হচ্ছে ইনসলিউবল থাকে। ফিব্রিন মনোমার, আমরা ছোটবেলায় জৈব যৌগ যখন পড়ছিলাম ক্লাস 9, 10, 11, 12-এ, তখন আমরা পড়ে আসছি যে মনোমার হচ্ছে গিয়ে পলিমারের একক অংশ, অর্থাৎ অনেকগুলা মনোমার মিলে একটা পলিমার তৈরি হয়। একইভাবে ফিব্রিন হচ্ছে গিয়ে একটা মনোমারের মতো, এবং এই ফিব্রিন মনোমারের
সকলের মধ্যে একটা ইন্টারলিঙ্ক অথবা ক্রস লিঙ্কিং করা হবে। এই ক্রস লিঙ্ক করবে হচ্ছে গিয়ে ফ্যাক্টর 30। ঠিক আছে, এই ফ্যাক্টর 30 হচ্ছে গিয়ে ফিব্রিনের মধ্যে একটা ক্রস লিঙ্কিং করে দিবে, এবং সেই ক্রস লিঙ্কিং হওয়ার কারণে ফিব্রিনের একটা মানে ইনসলিউবল বিশাল বড় একটা ক্লট তৈরি হবে, যার মাঝখান দিয়ে প্ল্যাটিলেটস থাকবে। এবং আরেকটা খুব মজার বিষয় হচ্ছে যে একটা ক্লটিং যখন চলতে থাকে তখন অনেক ধরনের সাইটোকাইন রিলিজ হয়। তার মধ্যে একটা সাইটোকাইনের নাম হচ্ছে গিয়ে থ্রম্বোক্সিন A2। ঠিক আছে, এই থ্রম্বোক্সিন A2 হচ্ছে গিয়ে একটা যখন হচ্ছে অ্যারাকিডনিক অ্যাসিড যখন ভেঙে যায়, অ্যারাকিডনিক অ্যাসিড ডেরিভেটিভ এর মধ্যে একটা হচ্ছে গিয়ে থ্রম্বোক্সিন A2। থ্রম্বোক্সিন A2 এর কাজ হচ্ছে গিয়ে কি প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন করা, মানে একটা প্ল্যাটিলেটের সাথে আরেকটা প্ল্যাটিলেটের যোগসাযোগ করা এবং ওই জায়গাতে প্রচুর প্ল্যাটিলেটকে একত্রিত করা। তো তখন এই জায়গাটাতে ক্লটটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং ক্লটটা যতটুকু ক্লট দরকার ততটুকু ক্লটিং হয়ে যায়। এটাই ছিল হচ্ছে ইন্ট্রিনজিক ফ্যাক্টর, মানে ইন্ট্রিনজিক পাথওয়ে, ইন্ট্রিনজিক কোয়াগুলেশন পাথওয়ে। তো এই জায়গাটাতে আমি আবার শর্টলি বলি কি কি হলো। সবার আগে হচ্ছে হেগম্যান ফ্যাক্টর অথবা হেইজম্যান ফ্যাক্টর একটা এক্সটার্নাল এনভায়রনমেন্টে একটা কাচের দেয়াল অথবা পাত্রকে চিনতে পারে এবং সেখানে সে অ্যাক্টিভেটেড হয়ে যায়। ফ্যাক্টর 12 যখন অর্থাৎ হেগম্যান ফ্যাক্টর যখন অ্যাক্টিভেটেড হয়, সে ফ্যাক্টর 11কে অ্যাক্টিভেট করে, ফ্যাক্টর 11 ফ্যাক্টর 9কে অ্যাক্টিভেট করে, ফ্যাক্টর 9 ফ্যাক্টর 8কে অ্যাক্টিভেট করে, এবং ফ্যাক্টর 9, 8 ক্যালসিয়াম টিস্যু ফসফোলিপিডস এরা একত্রিত হয়ে ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেট করে। ফ্যাক্টর 10 অ্যাক্টিভেটেড হওয়ার পরে তারা ফ্যাক্টর 5কে অ্যাক্টিভেট করার মাধ্যমে তারা প্রোথ্রম্বিন, অর্থাৎ আমাদের যে মেইন যাকে দরকার, যেই এনজাইমটার মাধ্যমে আমরা ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করতে পারবো, সেই প্রোথ্রম্বিনকে আমরা থ্রম্বিনে পরিণত করি। তো থ্রম্বিন একবার পরিণত হয়ে গেলে দেখা যাবে কি সেই থ্রম্বিন থেকে ফিব্রিনোজেন সরাসরি অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে এবং ফিব্রিনে পরিণত হচ্ছে, এবং ফিব্রিনে একবার পরিণত হয়ে গেলেই ফিব্রিনগুলোর মধ্যে পরস্পর ফিব্রিন মনোমারের মধ্যে ক্রস লিঙ্কিং হবে। ক্রস লিঙ্কিং এর কাজটা করবে হচ্ছে গিয়ে ফ্যাক্টর 13। ফ্যাক্টর 13 এর নাম হচ্ছে গিয়ে মানে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। ঠিক আছে, ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর অথবা আমরা ফ্যাক্টর 13ই বলি একদম সংক্ষেপে। এবং ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরের মাধ্যমে এই ক্লটটা তখন মানে ফিব্রিন মনোমারগুলা বড় একটা ক্লটে পরিণত করে দিবে, এবং ক্লটটা হচ্ছে যে ব্লাড ভেসেল লিকটা ছিল সেই জায়গাটাকে বন্ধ করে দিবে। এটা গেল হচ্ছে ইন্ট্রিনজিক কোয়াগুলেটরি পাথওয়ে। এখন একইভাবে এক্সট্রিনজিক কোয়াগুলেটরি পাথওয়ে আর ইন্ট্রিনজিক কোয়াগুলেটরি পাথওয়ে এর সাথে একটার সাথে ডিফারেন্ট কেন? এক্সট্রিনজিকে দেখা যাবে কি এই যে স্টার্টিংটা যেমন ইন্ট্রিনজিকে হেগম্যান ফ্যাক্টর করলো, এক্সট্রিনজিকে এই স্টার্টিংটা করবে হচ্ছে গিয়ে টিস্যু ফ্যাক্টর। টিস্যু ফ্যাক্টর যখন উপস্থিত থাকবে তখন টিস্যু ফ্যাক্টর ক্লটিং ফ্যাক্টর 7কে, অর্থাৎ ক্লটিং ফ্যাক্টর স্টেবল বলতে হচ্ছে কি আমরা স্টেবল ফ্যাক্টর বলি এটাকে। ঠিক আছে, এই স্টেবল ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করবে। ক্লটিং ফ্যাক্টর 7 যখন অ্যাক্টিভেটেড হবে তখন ক্লটিং ফ্যাক্টর 7 অ্যাক্টিভেট করবে হচ্ছে গিয়ে ক্লটিং ফ্যাক্টর 7 যদি একবার অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন সে সরাসরি ক্লটিং ফ্যাক্টর আমরা যে ইন্ট্রিনজিক পাথওয়েতে কি দেখলাম, ফ্যাক্টর 10 যখন অ্যাক্টিভেটেড হয়ে গেল সেটা কিন্তু সরাসরি তার সাথে থ্রম্বিনের সম্পর্ক আছে, সে থ্রম্বিনকে অ্যাক্টিভেট করে দিতে পারে। এই ক্ষেত্রে দেখা যাবে কি ফ্যাক্টর 7 যখন অ্যাক্টিভেটেড হয়ে গেল সে সরাসরি ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেট করে দিতে পারে। ঠিক আছে, অন্যান্য ইন্ট্রিনজিক পাথওয়ের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, ফ্যাক্টর 12, তারপর ফ্যাক্টর 9, মানে অনেকগুলা ফ্যাক্টর এর পরে ফ্যাক্টর 10 অ্যাক্টিভেটেড হয়, কিন্তু এক্সট্রিনজিক পাথওয়েতে ফ্যাক্টর 7 এর ক্ষমতা আছে, সে সরাসরি হচ্ছে গিয়ে ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেট করে দিতে পারে। এবং ফ্যাক্টর 10 যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন ফ্যাক্টর 10 এর মাধ্যমে মানে মাঝখানে অবশ্যই ফ্যাক্টর 10 অ্যাক্টিভেটেড হওয়ার পরে তারপর ফ্যাক্টর 5 এর সাহায্যে প্রোথ্রম্বিন অর্থাৎ ফ্যাক্টর 2 যেটা প্রোথ্রম্বিন হবে হচ্ছে গিয়ে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিনে পরিণত হবে এবং থ্রম্বিন ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত হবে। এটা হচ্ছে এক্সট্রিনজিক কোয়াগুলেটরি পাথওয়ে। তো এখন এই জিনিসটা এত গুরুত্ব সহকারে আলোচনার কারণ হচ্ছে গিয়ে এখানে অনেকগুলোই বিষয় উঠে এসেছে যেটা নাকি ক্লটিং এ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমি পরবর্তীতে একটু পরে যখন ব্লিডিং ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব তখন এই বিষয়গুলা আস্তে আস্তে করে উঠে আসবে, যার মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে সক্ষম হব যে কি কি ভাবে ব্লিডিং ডিসঅর্ডার গুলো
এটিওলজিক্যালি এই ক্লটিং ফ্যাক্টরগুলো অথবা কোয়াগুলেশন পাথওয়ের সাথে সরাসরি সম্পর্ক। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডারস নিয়ে। এই যে আমরা এই জায়গাটার মধ্যে একটা ছক দেখতে পাচ্ছি, যেটার মধ্যে ব্লিডিং ডিসঅর্ডারগুলো লেখা আছে। যে আমরা যদি একটু খেয়াল করি, এই যে এই ছকটা, ডি গ্রুশির বইয়ের এই ছকটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে গিয়ে ওরা ব্লিডিং ডিসঅর্ডারটাকে কী কী ব্লিডিং ডিসঅর্ডার আছে এবং ব্লিডিং ডিসঅর্ডারের টাইপগুলো নিয়ে লেখা আছে এখানে। তার আগে আমি বলে নিতে চাই যে হোয়াট ইজ হেমোরেজিক ডিসঅর্ডার্স অর ব্লিডিং ডিসঅর্ডার্স। ব্লিডিং ডিসঅর্ডার্স হচ্ছে কি এমন এক ধরনের সমস্যা অথবা ডিসঅর্ডার যেখানে নাকি একটা অ্যাবনর্মাল টেন্ডেন্সি অফ ব্লিডিং আছে, ঠিক আছে, এবং যেটার কারণ হচ্ছে গিয়ে কোনো একটা ডিফেক্ট ইন দ্য ক্লটিং ক্যাসকেড অথবা ক্লটিং সিস্টেমে, ঠিক আছে। অর্থাৎ টোটাল ক্লটিং সিস্টেমে, ভাস্কুলার সিস্টেমে, মানে ভাস্কুলার সিস্টেমে, ক্লটিং সিস্টেমে অথবা প্ল্যাটিলিটে যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেটার কারণে যদি একটা কার্ডিওভাস্কুলার সিস্টেমে প্রচুর পরিমাণে ব্লিডিং হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, মনে করি আমরা একজনের হাত পা কেটে গিয়েছে তখন, অথবা একটা ছোট্ট জায়গা কেটে গিয়েছে, একটা ছোট্ট ব্লাড ভেসেলের ডিফেক্ট তৈরি হয়েছে, সেই জায়গাটার ভিতরে যদি অ্যাবনর্মালি ব্লিডিং হতে থাকে এবং সেখানে কোনো ক্লট ফর্মেশন না হয়, ব্লিডিংটা যদি বন্ধ না হয়, তখন আমরা সেই সিচুয়েশনটাকে অথবা সেই ডিসঅর্ডারটাকে বলবো হচ্ছে গিয়ে ব্লিডিং ডিসঅর্ডার। আচ্ছা, তো এখন এই যে হেমোরেজিক ডিসঅর্ডার্সগুলো রয়েছে, এই হেমোরেজিক ডিসঅর্ডার্সগুলো অ্যাকচুয়ালি তিনটা কারণে হতে পারে, ঠিক আছে। আমরা চিন্তা করি, আমরা আগেই বলেছি যে পুরা ব্লাড সাপ্লাইয়ের সিস্টেমটাকে আমরা তুলনা করছি হচ্ছে গিয়ে একটা পানির পাম্পের সাথে, যেখানে নাকি হার্ট হচ্ছে গিয়ে পাম্প আর এই ব্লাড ভেসেলসগুলো হচ্ছে পাইপ। তো পাইপ কেন লিক হয়? এক, যদি পাইপ নিজে দুর্বল হয়, ঠিক আছে, পাইপের মধ্যে যদি দুর্বলতা থাকে, আর আমাদের শরীরের পাইপ হচ্ছে গিয়ে ব্লাড ভেসেলস। সুতরাং এই ব্লাড ভেসেলস যদি দুর্বল হয়ে যায়, তাহলে সেই জায়গাটার মধ্যে যদি ব্লিডিং হতে থাকে, তাহলে আমরা সেই কন্ডিশনটাকে বলবো হচ্ছে গিয়ে ব্লিডিং ডিসঅর্ডার্স ডিউ টু ভাস্কুলার ডিফেক্ট। অর্থাৎ ভাস্কুলার মানে ব্লাড ভেসেলের সমস্যা থাকার কারণে, ব্লাড ভেসেলের দেয়াল দুর্বল অথবা ব্লাড ভেসেলের অন্যান্য রকমের কোনো সমস্যা আছে, তখন সেই কারণে যখন সেখানে ব্লিডিং হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি ব্লিডিং ডিসঅর্ডার্স ডিউ টু ভাস্কুলার ডিফেক্ট, ঠিক আছে। এই ভাস্কুলার ডিফেক্টের বাদেও আরেকটা হচ্ছে গিয়ে মনে করি আমরা যে এই পাইপের মধ্যে পাইপ নষ্ট হয়েছে, কিন্তু পাইপ ঠিক করার পাইপ নষ্ট হতেই পারে, পাইপের মধ্যে কোনো রকমের পাইপ মনে করি যে আমরা পাইপের মধ্যে পাইপের দেওয়াল সব ঠিকই আছে, পাইপটা ভাঙছে না, এবং পাইপের দেওয়ালটাও মজবুত আছে, এবং কোনো কারণে পাইপের গায়ে আমরা আঘাত করলাম, তখন পাইপটা লিক হলো, পাইপটা ফেটে গেল, তখন পাইপটাকে তো আমাদের তারপরে মেরামত করার প্রয়োজন হতে পারে, তাই না? তো পাইপের মেরামত করার প্রয়োজন হওয়ার কারণে পাইপ লিক হওয়ার পরেও যদি সে পাইপের লিক মেরামত করার কোনো লোক না থাকে, তখনও কিন্তু সমানে লিক থেকে পানি বের হতে থাকবে। একই ঘটনা ঘটে যখন আমাদের ব্লাড ভেসেল মেরামত করার জন্য, এই ক্লট তৈরি করার জন্য যে মেকানিক আছে, সেই মেকানিক হচ্ছে গিয়ে প্ল্যাটিলেট। যদি প্ল্যাটিলেটের কোনো সমস্যা থাকে, তাহলে প্ল্যাটিলেট এর সমস্যার কারণে সেই জায়গা থেকে সমানে ব্লাড লিক হইতে থাকবে, তখন আমরা সেই সিচুয়েশনটাকে বলি হচ্ছে কি ব্লিডিং ডিসঅর্ডার্স ডিউ টু প্ল্যাটিলেট অ্যাবনর্মালিটিস। আরেকটা কারণ হচ্ছে এই যে আমরা খেয়াল করে দেখি, এই যে প্ল্যাটিলেট এর অ্যাবনর্মালিটি, এর অর্থ হচ্ছে যে প্ল্যাটিলেটের সংখ্যা যদি কম থাকে, প্ল্যাটিলেট যদি তাদের ম্যান পাওয়ার না থাকে, অথবা প্ল্যাটিলেটের ক্ষেত্রে আমরা যেটাকে বলি থ্রম্বোসাইটোপেনিয়া, প্ল্যাটিলেটের সংখ্যা কম, অথবা প্ল্যাটিলেট ততটা শিক্ষিত না যে সে লিকটা মেরামত করতে পারবে, অথবা প্ল্যাটিলেটের কোনো অ্যাবনর্মালিটি আছে, সে সেই কারণে প্ল্যাটিলেট তৈরি করতে পারছে না, ক্লট তৈরি করতে পারছে না, তখন আমরা সেটাকে বলবো ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু প্ল্যাটিলেট অ্যাবনর্মালিটিস। আরেকটা কারণে ব্লিডিং ডিসঅর্ডারটা হতে পারে, অ্যাবনর্মালভাবে ব্লিডিং চলতেই থাকতে পারে, সেটার কারণ হচ্ছে যদি আরেকভাবে আমরা চিন্তা করি, পাইপেও কোনো সমস্যা নেই, মেকানিকেও কোনো সমস্যা নেই, এইবার মেকানিক যে পাইপটা মেরামত করতে গিয়েছে, সেই
পাইপের মেরামত করার সময় তার যে সরঞ্জাম আছে, মানে তার যে টুলস অথবা যেই জিনিসগুলো নিয়ে সে মানে মেরামত করতে গিয়েছিল এই দেয়ালটার, সেই জায়গাটাতে মানে সেই টুলসগুলোতে তার কোনো সমস্যা, তার আঠা নাই অথবা তার কোনো ধরনের মানে যেই হাতুড়ি দিয়ে সে কাজ করবে সে হাতুড়িই নাই, মানে হাতুড়িতে সমস্যা আছে। সেই জিনিসটাকে আমরা অন্যভাবে চিন্তা করি, আমাদের শরীরের ক্ষেত্রে চিন্তা করি যে আমাদের শরীরে যখন একটা ব্লাড ভেসেলে লিক হয়, প্লাটিলেট এসে সেই জায়গাটা বন্ধ করে ঠিকই, সে মেকানিক হিসেবে কাজ করে, কিন্তু সে প্লাজমার থেকে অথবা বিভিন্ন ক্লটিং ফ্যাক্টরকে তার টুলস হিসেবে কাজ করে। এইসব ক্লটিং ফ্যাক্টর এর মধ্যে যদি কোনো ডিফেক্ট থাকে, ক্লটিং ফ্যাক্টররা বিভিন্ন সময় প্রোটিন থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে, এই ক্লটিং ফ্যাক্টরগুলো যদি কোথাও না থাকে, কারো শরীরে যদি ক্লটিং ফ্যাক্টর তৈরি না হয়, তখন কিন্তু তারও এই মানে প্লাটিলেটগুলা যতই প্লাটিলেট আসুক না কেন ওই জায়গাটাতে, প্লাটিলেট কিন্তু ঠিকভাবে কাজ করতে পারবে না। সুতরাং সেইখানে দেখা যাবে যে তার ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু, মানে সেই ঘটনাটাকে আমরা বলবো ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু কোয়াগুলেশন ডিফেক্ট। ঠিক আছে, এখন আমরা শুরুতেই মানে যেহেতু স্বল্প আলোচনা, ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু ভাস্কুলার ডিফেক্ট এই ব্যাপারটা ছোট করে আলোচনা শেষ করে দিব, কারণ পরীক্ষাতে আসলে ভাস্কুলার ডিফেক্ট রিলেটেড যে ব্লিডিং ডিসঅর্ডারগুলো আছে সেগুলো নিয়ে খুব বেশি পরীক্ষায় আসলে প্রশ্ন করা হয় না, জাস্ট নাম জানতে চাওয়া হয়। এই যে আমরা লিস্টটা দেখতে পাচ্ছি যে হেমোরেজিক ডিসঅর্ডার্স ডিউ টু ভাস্কুলার ডিফেক্টস, এটাকে দুইটি ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে কনজেনিটাল আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। আমি আগে কনজেনিটালটা নিয়ে আলোচনা করি, তারপর আমি অ্যাকোয়ার্ডটা নিয়ে আলোচনা করব। কনজেনিটাল বলতে এখানে ওরা বলেছে হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেক্টিয়াসিস অ্যান্ড এহলার্স ড্যানলোস ডিজিজ। আরেকটা আছে আমরা এখানে আরও পাবো হিনোক্সনলেইন পারপুরা। ঠিক আছে, আচ্ছা আমরা ধীরে ধীরে এই দিকটাতে আসবো, তার আগে আমরা বলে নেই এই যে হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেক্টিয়াসিস বলতেই অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে গিয়ে অ্যাবনর্মাল মাল্টিপল ডায়ালেটেশন। ঠিক আছে, ক্যাপিলারিতে যদি মাল্টিপল অ্যাবনর্মাল ডায়ালেটেশন থাকে কোনো একটা হেরিডিটারি কজের কারণে, তার অ্যাবনর্মালিটি আছে, এই ক্যাপিলারি যখন অ্যাবনর্মালি ডায়ালেটেড থাকবে তখন দেখা যাবে কি সেই ক্যাপিলারির মধ্যে থেকে স্পন্টেনিয়াসলি ব্লিডিং হচ্ছে। সেই কারণে যেই ব্লিডিং ডিসঅর্ডারটা দেখা যায় সেটাকে আমরা বলি হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেক্টিয়াসিস। এখানে একটা ছবিও আছে খুব সুন্দর হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেক্টিয়াসিসের, একটু পরেই পাওয়া যাবে হিনোক্সনলেইনের। ছবিটা কোথায় গেল, এই যে খুব সুন্দর করে আমরা খেয়াল করি, এই যে হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেক্টিয়াসিস, দিস ইজ মানে ওরা দেখিয়েছে যে যার এই জায়গা মানে হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেক্টিয়াসিস থাকে তার দেখা যাবে কি যে এই ঠোঁটের কাছে অসংখ্য পারপুরা দেখা দিচ্ছে, জিহ্বাতে অসংখ্য পারপুরা, কিছু কিছু পারপুরা দেখা দিচ্ছে, এবং তার রিকোয়ারিং মাল্টিপল ট্রান্সফিউশন, এবং হিস্ট্রিতে দেখা যাবে তার এপিস্ট্যাক্সিসের একটা প্রবণতা আছে। এপিস্ট্যাক্সিস বলতে আমরা সবাই পড়ে এসেছি নাক থেকে অ্যাবনর্মাল মানে অ্যাবনর্মাল ন্যাজাল ব্লিডিংকে আমরা বলি এপিস্ট্যাক্সিস। তার 2 বছর বয়স থেকেই তার এরকম ব্লিডিং হতে পারে, এবং তার এই টেলেনজেক্টিয়াসিসের কারণে তার চেহারাতে কোনো স্পটস থাকবে না, এবং তার তার মুখের ভিতরে তার মাউথ যদি আমরা পরীক্ষা করি আমরা কিছু টিপিক্যাল লিশন পাবো জিহ্বাতে এবং ঠোঁটের মধ্যে, ছোট ছোট পারপুরিক লিশনসগুলো পাওয়া যাবে, যেটা দিয়ে আমরা শনাক্ত করতে পারবো হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেক্টিয়াসিস তার আছে। এটা তেমন একটা মানে এটা কনজেনিটাল হিসেবে এটা একটা কমন নেম, কিন্তু এটা পরীক্ষাতে তেমন একটা জিজ্ঞেস করবে না। পরীক্ষাতে আমাদের যেসব জিনিস জিজ্ঞেস করবে তার সেটা আমি একটু পরে আসছি, এটা আলোচনা শেষ করে নেই। আরেকটা আছে এলার্স ড্যানলোস ডিজিজ। এলার্স ড্যানলোস ডিজিজ হচ্ছে কি এই যে একটু আগে আমরা একটা ছবিটা দেখে আসলাম, এলার্স ড্যানলোস ডিজিজের প্রথম ছবিটাই হচ্ছে এলার্স ড্যানলোস ডিজিজ। এই যে আমরা দেখি এলার্স ড্যানলোস ডিজিজের ছবিটা গেল,
সম্ভবত ওরা ছবিটা দেয় না এনলার্জ ড্যানলস ডিজিজের। এনলার্জ ড্যানলস ডিজিজের ছবিটা অতটা ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট সেটা জানা, সেটা হচ্ছে এনলার্জ ড্যানলস ডিজিজ এটা হচ্ছে এমন একটা ডিফেক্ট থাকে পেশেন্টের যে তার শরীরের যে কোলাজেন সিনথেসিস হওয়ার পরে কোলাজেনের একটা মানে বিন্যাস হতে হয়। আমাদের শরীরে কোলাজেন ফাইবারের অনেক গুরুত্ব। কোলাজেন হচ্ছে কি আমাদের শরীরের সবচেয়ে বেশি ডিস্ট্রিবিউটেড প্রোটিন, এবং এই কোলাজেন ফাইবারগুলা যদি ডিস্ট্রিবিউশনে কোনো রকমের সমস্যা হয় তখন কিন্তু আমাদের স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকবে। এলার্স ড্যানলস ডিজিজ যাদের থাকবে তাদের দেখা যাবে কি তাদের শরীরের চামড়া অনেক লম্বা হয়ে যায়, তাদের হাইপার ফ্লেক্সিবিলিটি অফ দ্য জয়েন্টস থাকে, এবং তাদের কোলাজেন ফাইবারের অ্যাবনর্মালিটি থাকার কারণে তাদের যে ব্লাড ভেসেলসগুলো থাকে সেই ব্লাড ভেসেলসগুলা অনেক জায়গায়, ব্লাড ভেসেল তো হচ্ছে কি এটা মানে খুব তার শরীরে হচ্ছে কি এটা বিভিন্নভাবে পেঁচিয়ে যেতে পারে, অথবা তাদের অনেক ধরনের মোবিলিটির মধ্যে দিয়ে থাকতে হয়, তাদের মধ্যে দিয়ে ব্লাড চলছে, আবার জয়েন্ট যখন চলাফেরা করে তখন ব্লাড ভেসেলসগুলো অনেক ধরনের নড়াচড়ার শিকার হয়। তো তখন যদি এই কোলাজেন ফাইবারের অ্যাবনর্মালিটি থাকে তখন এই ব্লাড ভেসেলসগুলো শক্ত থাকে, এবং ব্লাড ভেসেলসগুলো যদি বারবার নড়াচড়া মোবিলিটির শিকার হয় তখন ব্লাড ভেসেলসগুলোর ভঙ্গুর ফ্র্যাজিলিটি বেড়ে যায় এবং তার মধ্যে থেকে ব্লিডিং হতে পারে। এটা হচ্ছে এলার্স ড্যানলস ডিজিজ। এটাও তেমন একটা পরীক্ষাতে জিজ্ঞেস করে না। এই দুইটা হলো গিয়ে কনজেনিটাল। আরেকটা হচ্ছে গিয়ে হিনক শোনলেইন পারপুরা। হিনক শোনলেইন পারপুরা হচ্ছে গিয়ে কি যে এটা অ্যাকচুয়ালি কনজেনিটাল না, এটা অ্যাকোয়ার্ড, কিন্তু এটার মধ্যে কিছু কনজেনিটাল ডিফেক্টও থাকে। যে ইমিউনোগ্লোবিউলিন এ যদি কারো ইমিউনোগ্লোবিউলিন এ অটো ইমিউনিটি করে, এবং ইমিউনোগ্লোবিউলিন এ থেকে ইমিউন কমপ্লেক্স কারো ব্লাড ভেসেলসগুলাতে জমা হতে থাকে, ইমিউনোগ্লোবিউলিন এ ইমিউন কমপ্লেক্স, এবং সেই কারণে সেই ব্লাড ভেসেলের ওই জায়গাটাতে যদি ইনফ্লামেশন হয় তখন সেই জায়গাটার মধ্যে হচ্ছে গিয়ে হিনক শোনলেইন পারপুরা হবে। ঠিক আছে, এবং এরপরে আমরা আসি হচ্ছে গিয়ে আরও আমরা মানে অ্যাকোয়ার্ড পারপুরাগুলোকে কয়েকটা ভাগে ভাগ করি। একটা নাম হচ্ছে পারপুরা সিমপ্লেক্স অথবা মানে সিম্পল ইজি ব্রুজিং, যেটাকে আমরা বলি ডেভিলস পিঞ্চেস। খুব ইন্টারেস্টিং নেম। এর কারণ হচ্ছে গিয়ে কি আগে যখন মানুষের শরীরে এরকমভাবে সিম্পল পারপুরা সিম্পলি অনেক কারণেই হতে পারে। মেকানিক্যালি মানে মনে করি আমরা কেউ যদি মারামারি করে অথবা কেউ যদি মানে খেয়াল না করে, মানে সে দৌড়াদৌড়ি করছিল তো তখন সে কোনো জায়গায় ব্যথা পেলো, সে খেয়াল করলো না, বাট পরবর্তীতে দেখা যাবে কি ওই জায়গাটার মধ্যে যেহেতু একটু ট্রমা হয়েছিল, মানে সে খেয়ালও করেনি এত অল্প ট্রমা, সেই জায়গাটার মধ্যে সামান্য ছোট ছোট মানে চিমটি কাটার মতো করে করে ব্লিডিং হয়ে আছে, মানে ক্যাপিলারি বরাবরে সেখানে সামান্য ব্লিডিং আউট হয়েছে, এবং সেই পারপুরাগুলাকে দেখে মনে হবে কি কেউ এসে চিমটি কেটে দিয়েছে। যেহেতু সেই লোকটা জানে না যে সেই জায়গাটাতে তার তো চিমটি কাটার কোনো স্মৃতি নেই ওই জায়গাটার সম্পর্কে, তো সেই জায়গাটাকে ভাববে হচ্ছে মানে সে এই কারণে লোকমুখে কারো শরীরে যখন এই ধরনের পারপুরা দেখা যেত মানুষ ভাবতো যে সেই জায়গাতে শয়তান এসে চিমটি দিয়ে গিয়েছে। তো সেই কারণে এটার নাম হয়েছে ডেভিলস পিঞ্চেস অথবা সিম্পল ইজি ব্রুজিং। তারপর হচ্ছে সিনাইল পারপুরা। এই যে সিনাইল পারপুরা হচ্ছে গিয়ে কি একজন মানুষ যত বয়স বাড়তে থাকে তখন তার বয়স বাড়ার সাথে সাথে তার ব্লাড ভেসেলসগুলো দুর্বল হয়ে যায়। তখন ব্লাড ভেসেলসগুলো দুর্বল হওয়ার কারণে তার ইন্ট্রাক্যাপিলারি কি বিভিন্ন ব্লাড লিক আউট হয় কিছু পরিমাণে, সেই জায়গাটাতে তার বয়স বাড়ার সাথে সাথে যে পারপুরাটা হয় সেটাকে বলে সেনাইল পারপুরা। এছাড়া বিভিন্ন ধরনের ড্রাগস আছে, যেমন থায়াজাইড, তারপরে কুইনাইন, ক্লোরোকুইন, এগুলো খাওয়ার কারণে হয় কি যে এই ড্রাগগুলো বিভিন্ন ধরনের ইমিউন কমপ্লেক্স ফর্মেশন করে, এবং ইমিউনো কমপ্লেক্সগুলো দেখা যায় যে ব্লাড ভেসেলসগুলোতে ডিপোজিশন হচ্ছে। ব্লাড ভেসেলে ডিপোজিশন হলে সেই জায়গাটার মধ্যে ইনফ্লামেশন হয় খুব অল্প পরিমাণে, এবং ইনফ্লামেশন হওয়ার কারণে সেখানে পারপুরা তৈরি হয়। এই পারপুরাগুলো হতেই পারে বিভিন্ন ড্রাগসের কারণে পারপুরা হতে পারে, ডিসপ্রোটিনেমিয়ার কারণে পারপুরা হতে পারে। ডিসপ্রোটিনেমিয়ার কারণে পারপুরা হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের শরীরে যে কোলাজেন ফাইবারগুলো আছে, কোলাজেন ফাইবার যেহেতু একটা প্রোটিন, সেই কোলাজেন ফাইবার তৈরিতে যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তখন সেই জায়গাটার মধ্যে কোলাজেন ফাইবারের দুর্বলতা থাকার কারণে ব্লাড ভেসেলসটা দুর্বল হয়, এবং ব্লাড ভেসেল থেকে প্লাটিলেট মানে ব্লিডিং হয় খুব অল্প পরিমাণে, যেখানে পারপুরা তৈরি হতে পারে। এছাড়া আরেকটা কারণে খুব কমনলি পারপুরা হয়, যেটা ওয়ান অফ দ্য মোস্ট কমনেস্ট কজেস অফ অ্যাকোয়ার্ড পারপুরাস। ঠিক আছে, কমনেস্ট কজেস অফ অ্যাকোয়ার্ড পারপুরা হচ্ছে গিয়ে স্কারভি। এই স্কারভির কথাটি অনেকে ভুলে যায়, এটা পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে মানে একটা ভিটামিন আছে যে ভিটামিনটার অভাবে পারপুরা হতে পারে, ভিটামিনটার নাম কি? সবাই বলে হচ্ছে যে সাধারণত ভিটামিন কে এর কথা। ভিটামিন কে ঠিক আছে,
কিন্তু তখন আরেকটা ভিটামিনের নাম জানতে চাই, সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর কারণে একই অ্যানিমিয়া যেমনভাবে হয়, পারপুরাও হতে পারে। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় আমরা জানি। ভিটামিন সি এর অন্যতম কাজ হচ্ছে গিয়ে এটা প্রোকোলাজেন থেকে কোলাজেন তৈরি করে। ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি থাকলে প্রোকোলাজেন থেকে কোলাজেন সিনথেসিস হয় না, তখন কোলাজেন ফাইবার এখানে খুবই ইম্পর্টেন্ট, কারণ ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়ামের ঠিক নিচে হচ্ছে গিয়ে কোলাজেন ফাইবারের একটা লাইনিং থাকে, এবং এই কোলাজেনটা যদি ঠিকমতো তৈরি না হয় তাহলে ওই জায়গাটার মধ্যে ব্লাড ভেসেলটা দুর্বল হয়ে যায় এবং সেখানে ব্লিডিং হতে পারে। আমি আগে যেরকম বলেছি, ব্লিডিং হতে পারে। সুতরাং স্কারভি রোগে এই কোলাজেন ফাইবারটা খুব ভালো করে সিনথেসিস হতে পারে না, সুতরাং সেই জায়গাটার মধ্যে ব্লিডিং হওয়ার একটা টেন্ডেন্সি থেকে যায়, এবং সেই কারণে স্কারভি রোগে একটা ভিটামিন সি এর অভাবের কারণে একটা অ্যাবনর্মাল ব্লিডিং টেন্ডেন্সি থাকে, যেটাকে আমরা বলি স্কারভি রোগের পারপুরা, অথবা মানে স্কারভি রোগে আমরা যেটাকে বলছি শুধু পারপুরা না, ব্রুজ হতে পারে, এবং সর্বোপরি অ্যানিমিয়া হতে পারে সেই জায়গাটার মধ্যে ব্লিডিং হয়ে, এবং সেই জায়গাটাকে আমরা বলছি হেমোরেজিক ডিসঅর্ডার্স ডিউ টু ভাস্কুলার ডিফেক্টস which is caused by ভিটামিন সি ডেফিসিয়েন্সি। এটা তো গেল আমাদের ভাস্কুলার ডিফেক্টের কারণে আমাদের যে ব্লিডিং টেন্ডেন্সিগুলো আছে। এরপরে আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি চলে যাব হচ্ছে গিয়ে ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু কোয়াগুলেশন ডিফেক্ট, এবং তারপরে আমি যাব হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু প্লাটিলেট অ্যাবনর্মালিটিস। ঠিক আছে, ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু কোয়াগুলেশন ডিফেক্ট আলোচনা করার পরপরই আমি ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু প্লাটিলেট অ্যাবনর্মালিটিস আলোচনা করব, এবং লাস্টে আমি ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলোপ্যাথি নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আমরা আসি ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু কোয়াগুলেশন ডিফেক্টে। ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু কোয়াগুলেশন ডিফেক্টের অর্থ হচ্ছে কোয়াগুলেশন ক্যাসকেড, অর্থাৎ কোয়াগুলেশন যে মেকানিজমটা আছে সেখানে যদি কোনো রকমের ডিফেক্ট থাকে, সে কারণে যদি ব্লিডিং ডিসঅর্ডার তৈরি হয়। এখন কোয়াগুলেটরি মেকানিজমে যখন একটা ডিফেক্ট থাকবে, সেই কারণে আমরা টোটাল ডিসঅর্ডার্সগুলোকে দুটো ভাগে ভাগ করেছি। আমরা মনে রাখি ব্লিডিং ডিসঅর্ডারকে সবসময় আমরা দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে কনজেনিটাল আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। এটিওলজিক্যালি এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কারণ হচ্ছে যে যদি কারো কনজেনিটাল কোনো সমস্যা থাকে, তার যদি নিজের শরীরেই জেনেটিক্যালি কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে তাকে মানে সে আগে থেকেই ডিফেক্টেড থাকবে। তখন হচ্ছে গিয়ে তার কি হবে যে সেই কারণে তার সেই প্রোটিনটা অথবা সেই সার্টেন সাবস্টেন্সটা শরীরে তৈরি না হওয়ার কারণে সেই ব্লিডিং ডিসঅর্ডারটা হচ্ছে। আরেকটা কারণ হতে পারে তার শরীরে যেই জিনিসটা তৈরি হওয়ার কথা ছিল, তার কোনো অর্গান ডিসফাংশন হওয়ার কারণে সেই জিনিসটা যখন তৈরি না হয়, তখন সেই জিনিসটাকে আমরা বলবো অ্যাকোয়ার্ড কোয়াগুলেশন ডিফেক্ট। ঠিক আছে, অ্যাকোয়ার্ড কোয়াগুলেশন ডিফেক্ট হওয়ার কারণে ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে। আমরা দুটা ধাপে আলোচনা করবো, আগে আমি কনজেনিটাল কোয়াগুলেশন ডিফেক্টগুলো নিয়ে আলোচনা করছি। একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের কনজেনিটাল কোয়াগুলেশন ডিসঅর্ডার্সের একটা লিস্ট, যেটা ডি গ্রুশি স্যারের বইয়ে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি হিমোফিলিয়াকে তারা প্রথমে হিমোফিলিয়ার কথা বলেছে। হিমোফিলিয়াকে কনজেনিটাল কোয়াগুলেশন ডিসঅর্ডার্সের মধ্যে সবার আগে আসছে হচ্ছে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, এরপরে আসছে ভন ভিলার-ব্রান্স ডিজিজ, এবং ভন ভিলার-ব্রান্স ডিজিজের পরে আসছে হচ্ছে আদার কনজেনিটাল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের মধ্যে তারা বলেছে ফিব্রিনোজেন অ্যাবসেন্স অর ডেফিসিয়েন্সি, প্রোথ্রম্বিন, ফ্যাক্টর 2 ডেফিসিয়েন্সি, ফ্যাক্টর 5 ডেফিসিয়েন্সি, ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি, তারপরে ফ্যাক্টর 10 স্টুয়ার্ট পাওয়ার ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি, ফ্যাক্টর 11 প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট ডেফিসিয়েন্সি, তারপরে হচ্ছে গিয়ে হেগম্যান ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, ফ্যাক্টর 12 এর কথা বলছি আমরা এখন, ফ্যাক্টর 13 এর ডেফিসিয়েন্সি, তারপরে অন্যান্য মানে মূল কথা হচ্ছে আমাদের কোয়াগুলেশন পাথওয়েতে যেই যতগুলা কোয়াগুলেশন ফ্যাক্টর আছে প্রত্যেকটাই আমাদের বডিতে তৈরি হয়, এবং সেই মানে প্রত্যেকটাই আমাদের বডিতে তৈরি হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে ক্যালসিয়াম যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে হচ্ছে গিয়ে বাইরে থেকে খেয়ে সেই ক্যালসিয়াম গ্রহণ করা লাগে, আমাদের ফুড সোর্সের মধ্যে থেকে আমাদের ক্যালসিয়াম আসে। তো মোটমাট এই প্রোডাক্টগুলার যদি কোনো অভাব থাকে কনজেনিটাল কোনো কারণে, সেটাই হচ্ছে গিয়ে কনজেনিটাল কোয়াগুলেশন ডিসঅর্ডার। এর মধ্যে আমরা সবার আগে আলোচনা করব হচ্ছে হিমোফিলিয়া এ অ্যান্ড হিমোফিলিয়া বি। ঠিক আছে, হিমোফিলিয়া এ অ্যান্ড হিমোফিলিয়া বি এর সমস্যা মানে এটা নিয়ে আলোচনা করার অন্যতম কারণ হচ্ছে গিয়ে কি, যে মানে এটাকে আলাদা করে আমরা সবসময় আলোচনা করতে চাই, কারণ এই জিনিসটা হচ্ছে গিয়ে এক্স লিঙ্কড ডমিনেন্ট একটা ডিসঅর্ডার।
আমরা প্রথমে হিমোফিলিয়া নিয়ে আলোচনা করব। হিমোফিলিয়া হচ্ছে গিয়ে একটা ইনহেরিটেন্ট এক্স লিঙ্কড রিসেসিভ কোয়াগুলেশন ডিসঅর্ডার, অর্থাৎ আমাদের মা এবং বাবা দুইজনের থেকেই যেই এক্স ক্রোমোজোমগুলো পাচ্ছি, সেক্স লিঙ্ক ক্রোমোজোমসগুলো পাচ্ছি, এক্স অ্যান্ড ওয়াই অথবা এক্স এক্স, এর মধ্যে এক্স লিঙ্ক ক্রোমোজোমের মধ্যে এটা আছে, এবং এটা যদি ডিফেক্টেড থাকে, ঠিক আছে, মানে এটা যদি মা এবং বাবা মানে বাবা যদি হিমোফিলিক হয় এবং মা যদি ক্যারিয়ার হয়, তাহলে যে সন্তানের জন্ম হবে সে হিমোফিলিক হওয়ার সম্ভাবনা আছে। অথবা মা যদি হচ্ছে গিয়ে মা হিমোফিলিয়ার ক্যারিয়ার ছিল এবং বাবা নর্মাল ছিল, তার যে সন্তান হবে সে হিমোফিলিক হতে পারে। ঠিক আছে, এর কারণ হচ্ছে যে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ অ্যান্ড অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, যে দুটো কম্পোনেন্ট আছে অথবা কোয়াগুলেশন ক্লটিং ফ্যাক্টরসগুলো আছে, সেগুলো হচ্ছে গিয়ে সেগুলোর সিনথেসিসের যে জেনেটিক লোকাসটা আছে সেগুলো আসলে এক্স ক্রোমোজোমে অবস্থিত। সুতরাং এই ট্রেটটা যদি সাইলেন্ট থাকে মায়ের ক্ষেত্রে, মা যদি ক্যারিয়ার থাকে, সন্তানকে সেই জিনিসটা যখন সে দিবে, মানে যদি ছেলে সন্তান হয়, ছেলে সন্তান হচ্ছে গিয়ে বাবার থেকে ওয়াই পাচ্ছে, মায়ের থেকে এক্স পাচ্ছে, তখন ছেলে সন্তানের এই এক্স লিঙ্কড রিসেসিভ কোয়াগুলেশন ডিসঅর্ডারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তো এবং মেয়েরা হয় এটার ক্যারিয়ার সাধারণত। তো হিমোফিলিয়া এ কে আমরা বলি হচ্ছে ট্রু হিমোফিলিয়া অর ক্লাসিক্যাল হিমোফিলিয়া ডিউ টু ফ্যাক্টর এইচ ডেফিসিয়েন্সি, অ্যান্ড হিমোফিলিয়া বি হচ্ছে গিয়ে ক্রিসমাস ডিজিজ, অথবা যেটা নাকি ফ্যাক্টর 9-এর ডেফিসিয়েন্সি হওয়ার কারণে হয়ে থাকে। ঠিক আছে, এবং হিমোফিলিয়া হলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গিয়ে কি, যে আমরা একটা ব্যাপার চিন্তা করে দেখি যে একটা ব্লাড ক্লট ফর্মেশন হওয়ার সময় ইন্ট্রিনজিক অ্যান্ড এক্সট্রিনজিক বোথ পাথওয়েগুলোই কাজ করছে। ঠিক আছে, আমাদের শরীরের ভিতরে। তো আমাদের শরীরের ভিতরে যখন হচ্ছে ইন্ট্রিনজিক পাথওয়েটা চলতে থাকে, তখন এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ অ্যান্ড বি এর দরকার হয়। তখন এই দুটো ফ্যাক্টর যদি না থাকে, সেই মোমেন্টে ইন্ট্রিনজিক পাথওয়েতে ব্লাড ক্লট ফর্মেশন হতে পারে না। একটা যদি কোনো একটা মানুষের যদি দাঁত তোলা হয়, ডেন্টাল সার্জারির সময় যদি দাঁত তোলা হয়, তখন দেখা যায় কি যে ওই জায়গাটার মধ্যে একটা উন্ড ক্রিয়েট হয়েছে, উন্ড মানে ক্ষত ক্রিয়েট হয়েছে, এবং সেই ব্লিডিংটা যখন টিস্যুর সাইডটাতে ব্লিডিংটা বন্ধ হয়ে, মানে টিস্যু ফ্যাক্টরের সংস্পর্শে এক্সট্রিনজিক ফ্যাক্টরের কারণে সেটা ব্লিডিংটা বন্ধ হয়ে গিয়ে থাকলেও দেখা যাবে কি যে ব্লাড ভেসেলের মধ্যে ব্লাডটা ওই জায়গাটার মধ্যে, মানে যেহেতু ওই জায়গাটার মধ্যে ব্লাড সাপ্লাই অনেক বেশি, আমরা সাধারণত জানি যে আমাদের মাউথ মানে নাকের ঠিক নিচে, মানে অ্যান্টেরিয়র নেজাল রিজিয়নে প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই, ব্লাড ভেসেল প্রচুর আছে ওই জায়গার মধ্যে। আমরা ইভেন আমরা এটাও জানি যে ওই জায়গার মধ্যে এপিস্ট্যাক্সিস হয় অনেক প্রচুর পরিমাণে, এবং সেই জায়গার মধ্যে যদি ব্লিডিং হওয়া শুরু হয় তখন প্রচুর পরিমাণে ব্লাড যেতে থাকে। তখন দেখা যায় কি যে ইন্ট্রিনজিক পাথওয়ের ডেফিসিয়েন্সি হওয়ার কারণে সেই জায়গার মধ্যে উন্ড ব্লিডিংটা স্টপ হচ্ছে না, এবং সেকেন্ডলি সেখানে হচ্ছে গিয়ে টিস্যু ব্লিডিং স্টপ হবে না। দেখা যাবে যে ছোটো ছোটো ক্যাপিলারিগুলা মানে ইন্ট্রাক্যাপিলারি হেমোরেজ হয়ে যাচ্ছে। ইন্ট্রাক্যাপিলারি হেমোরেজ হওয়ার পাশাপাশি দেখা যাবে যে বড় বড় জায়গা থেকে ব্লিডিং হওয়া শুরু হয়েছে, ইন্ট্রা অ্যাবডোমিনাল ব্লিডিং পর্যন্ত হয়ে যেতে পারে, টিস্যু ব্লিডিং হবে, স্পন্টেনিয়াস ব্লিডিং ফ্রম স্কিন অ্যান্ড দ্য সাবকিউটেনিয়াস টিস্যু থাকবে। এবং সাধারণত হিমোফিলিয়াক বাচ্চারা, ছেলে বাচ্চারা দেখা যায় কি যে তাদের যে তারা যে হিমোফিলিক, তাদের এই জিনিসটার বহিঃপ্রকাশ ঘটে হচ্ছে গিয়ে তাদের ছোটোবেলায় যখন দাঁত পড়ে সেই ঘটনার থেকে। দাঁত পড়ার সময় তাদের প্রচুর পরিমাণে ব্লিডিং হতে থাকে এবং ব্লিডিং স্টপ হয় না, অথবা তাদের আরেকটা জিনিস হয় সেটাকে বলে হিমার্থ্রোসিস। হিমার্থ্রোসিস অর্থ হচ্ছে গিয়ে জয়েন্টের ভিতর ব্লিডিং হতে থাকে, তাদের দেখা যায় কি জয়েন্টে ব্লিডিং হয়, জয়েন্ট ফুলে গিয়েছে। তো এবং সেই কারণে তাদের মাসেল ব্লিডিংও হতে পারে, ক্রনিক আর্থ্রাইটিস হতে পারে, এবং সেটা থেকে আরও খারাপ মানে দুর্ভাগ্যজনক হতে পারে কি যে তাদের যেহেতু মানে আমাদের স্কাল যেটা হচ্ছে কি ক্রেনিয়াল ভল্ট আছে, যেটা সেই জায়গার মধ্যে যতগুলো জয়েন্ট আছে সেই জায়গার মধ্যে ব্লিডিং হওয়ার কারণে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ পর্যন্ত হয়ে যেতে পারে। তো এর পাশাপাশি তাদের হেমাচুরিয়ার একটা প্রবলেম থাকতে পারে, হেমাচুরিয়ার কমপ্লেইন থাকতে পারে, তারা কমপ্লেইন করতে পারে। এবং
তাদের যে এরকম ওপেনলি হেমোরেজ হচ্ছে তার কারণে তাদের প্রচুর পরিমাণে সাইটোকাইন রিলিজ হবে, সুতরাং তাদের পেইন থাকবে, অ্যানিমিয়া থাকবে, আদার কনস্টিটিউশনাল ডিস্টারবেন্সেস থাকবে, ক্রনিক হিমোফিলিক আর্থ্রাইটিস থাকতে পারে, এবং নানা ধরনের প্রেশার প্রয়োগ করলে তাদের হচ্ছে গিয়ে ব্লিডিংয়ের একটা টেন্ডেন্সি থাকবে। এখন আমি শুরুতেই হচ্ছে আলোচনা করব, যদি কোনো পেশেন্টের হিমোফিলিয়া থাকে তাহলে তার আসলে কি কি মানে ল্যাবরেটরি ফাইন্ডিংসগুলো আসলে তার কী হবে, কারণ একটা হেমাটোলজিক্যাল অ্যাসপেক্টে এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্ষেত্র, যে ল্যাবরেটরি ফাইন্ডিংসের ক্ষেত্রে আমরা কি কি পাবো। একটা হিমোফিলিক পেশেন্টের ব্লিডিং টাইম নর্মাল থাকবে, কিন্তু তার ক্লটিং টাইম প্রলং থাকবে। কেন? কারণ হচ্ছে তার ব্লিডিং টাইম মানে তার কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে যে তার হচ্ছে গিয়ে ব্লিডিংটা স্টপ হয়ে যাবে ঠিকই, ব্লিডিং থামতে তার কোনো সমস্যা নাই, কিন্তু তার ক্লটিং প্রোথ্রম্বিন ফ্যাক্টরটা তৈরি হতে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটরটা তৈরি হতে তার অনেক সমস্যা আছে। সুতরাং ক্লটিং টাইমটা তার বেশি বেড়ে যাবে, অনেকক্ষণ ধরে তার ক্লটিং হবে, 30 মিনিটস পর্যন্ত ক্লট হতে পারে। তারপরে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইমটা প্রলং থাকবে, ব্লিডিং টাইমটা কিন্তু তার ব্লিডিং টাইমটা নর্মাল থাকবে, এবং এর পাশাপাশি তার আমরা যদি সার্চ করি তার অন্যান্য ক্ষেত্রে দেখা যাবে যে তার ফ্যাক্টর 8 এসে ফ্যাক্টর 9 এসে সেখানে দেখা যাবে তার জেনেটিক তার এই অথবা তার যদি জেনেটিক্যালি তার তার হিস্ট্রি যদি না হয়, তার দেখা যাবে তার মামা অথবা তার মায়ের সাইডের কারো সেম প্রবলেম ছিল। ঠিক আছে, ফ্যাক্টর 8 এসে ফ্যাক্টর 9 এসে তার কমে যাবে, কিন্তু তার প্রোথ্রম্বিন টাইম এগুলো কিন্তু নর্মাল আসবে, তার প্ল্যাটিলেট কাউন্টও নর্মাল আসবে, ইভেন তার ব্লাড তার যে বোন ম্যারো যদি আমরা স্টাডি করি, বোন ম্যারোটাও নর্মালি পাবো। ঠিক আছে, তো এইখান থেকে আমরা কি বুঝলাম, এখানে আমার একটা ইম্পর্ট্যান্ট টপিক বলতে হবে, সেটা হচ্ছে গিয়ে কি আমরা কেন ব্লিডিং টাইম কি, ক্লটিং টাইম কি, আর প্রোথ্রম্বিন টাইম কি, আর অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম কি। আচ্ছা, তো ফার্স্টে আমি ব্লিডিং টাইম নিয়ে কথা বলি। ব্লিডিং টাইম হচ্ছে গিয়ে কোনো একটা স্মল উন্ড থেকে ব্লিডিং বন্ধ হতে যে সময়টা লাগে। আমরা সাধারণত হচ্ছে ট্রেসিং পেপার দিয়ে এই টেস্টটা করি, ছোট ছোট ডট হতে থাকে আস্তে আস্তে। আর সাধারণ মানুষের ব্লিডিং টাইম হচ্ছে গিয়ে আমরা জানি 2 to 6 মিনিটস, অথবা আমরা এই হিসাবটায় সাধারণত হচ্ছে যে আমরা ব্লিডিং টাইমের বাদেও আমরা সাধারণত যেই একটা ব্লিডিং টাইম হচ্ছে গিয়ে একটা স্মল উন্ড থেকে অথবা একটা ছোট্ট ক্ষত থেকে, স্মল পাংচার উন্ড থেকে ব্লিডিং বন্ধ হতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলি ব্লিডিং টাইম। নর্মাল ব্লিডিং টাইম ফর আ পারসন ইজ 2 to 6 মিনিটস ইন আইভিস মেথড। সেটা হচ্ছে কি আমরা ট্রেসিং পেপার দিয়ে একটা স্মল উন্ডের থেকে ব্লিডিংটা বন্ধ হতে কত সময় লাগছে সেই জিনিসটা হিসাব করি। আর ক্লটিং টাইম হচ্ছে গিয়ে ব্লাডটা টোটাল ক্লট হতে অথবা ক্লট হয়ে বন্ধ হয়ে যেতে, সলিড একটা সেমি সলিড একটা সাবস্টেন্সে পরিণত হতে যতটুকু সময় লাগে, ব্লাডের ফ্লুইডিটিটা নষ্ট হতে, সেটা হচ্ছে 6 to 10 মিনিটস। আর প্রোথ্রম্বিন টাইম হচ্ছে গিয়ে একটা একটা ব্লাডের মধ্যে যখন যতটুকু সময় লাগবে ক্লটিং সম্পন্ন হতে, যখন সেই ব্লাডের মধ্যে টিস্যু ফ্যাক্টর উপস্থিত থাকবে, অর্থাৎ টিস্যু ফ্যাক্টরের উপস্থিতিতে ব্লাডে ক্লটিং সম্পন্ন হতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলি প্রোথ্রম্বিন টাইম। আর অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, এটা হচ্ছে গিয়ে ক্লটিং ফ্যাক্টর টিস্যু ফ্যাক্টরের উপস্থিতি না থাকলে সেখানে ক্লটিং সম্পন্ন হতে যে সময়টা লাগে সেটার নাম হচ্ছে গিয়ে সেটাই হচ্ছে কি অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। এখন প্রোথ্রম্বিন টাইম আর অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইমের ডিফারেন্সটা কি? প্রোথ্রম্বিন টাইমের মধ্যে কিন্তু টিস্যু ফ্যাক্টর থাকে, এবং অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইমের হিসাবটা যখন আমরা করি তখন কিন্তু তাতে টিস্যু ফ্যাক্টর থাকে না। তো অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম তার মানে কি, টিস্যু ফ্যাক্টর যেখানে উপস্থিত থাকে না যে কোয়াগুলেশন পাথওয়েতে, সেটা হচ্ছে গিয়ে সেই কোয়াগুলেশন পাথওয়েটা হচ্ছে গিয়ে ইন্ট্রিনসিক পাথওয়ে,
এই ইন্ট্রিনসিক পাথওয়ে একটা মানুষের নর্মাল আছে কিনা, অর্থাৎ ইন্ট্রিনসিক পাথওয়েতে তার ক্লটিং ফ্যাক্টরগুলো ঠিক মতো আছে কিনা, ঠিক সমপরিমাণে আছে কিনা, যতটুকু তার থাকা দরকার নর্মাল পরিমাণে আছে কিনা, সেই জিনিসটা হিসাব করার জন্য আমরা করি হচ্ছে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। আর একটা পেশেন্টের এক্সট্রিনসিক পাথওয়েতে যে ক্লটিং ফ্যাক্টরগুলো দরকার, আর একটা পেশেন্টের এক্সট্রিনসিক পাথওয়েতে ক্লটিং হওয়ার জন্য যেই ক্লটিং ফ্যাক্টরগুলো দরকার সেগুলো ঠিক মানে সঠিক পরিমাণে আছে কি না, সেই জিনিসটা হিসাব করার জন্য আমরা যে টেস্টটা করি, ল্যাবরেটরি টেস্টটা করি, সেটার নাম হচ্ছে গিয়ে প্রোথ্রম্বিক টাইম। এখন এই যে কনজেনিটাল কোয়াগুলেশন ডিসঅর্ডারের মধ্যে আমরা হিমোফিলিয়াকে ধরছি, এবং হিমোফিলিয়াতে আমরা কি দেখতে পাচ্ছি, হিমোফিলিয়াতে আমরা যখন ল্যাবরেটরি ডায়াগনস্টিক টেস্ট করব, তখন আমরা পেশেন্টের ক্লটিং টাইম দেখব হচ্ছে গিয়ে, ক্লটিং টাইম আমরা দেখব প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, 30 মিনিটস পর্যন্ত হয়ে যেতে পারে। তার অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম এটাও বেড়ে যাবে, কিন্তু তার ব্লিডিং টাইমটাও নর্মাল, আবার প্রোথ্রম্বিন টাইমটাও নর্মাল। এখান থেকে আমরা বুঝতে পারি ব্লিডিং টাইম এবং প্রোথ্রম্বিন টাইমটা যখন আমরা হিসাব করি, সেটার মধ্যে মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করছে হচ্ছে গিয়ে এক্সট্রিনসিক কোয়াগুলেটরি পাথওয়েতে যে সকল ক্লটিং ফ্যাক্টর আছে। সুতরাং পেশেন্টের এক্সট্রিনসিক কোয়াগুলেটরি পাথওয়েতে যে ক্লটিং ফ্যাক্টরগুলো কাজ করছে সেগুলো নর্মাল সমপরিমাণে সঠিক পরিমাণে আছে, কিন্তু ইন্ট্রিনসিক পাথওয়েতে যে ক্লটিং ফ্যাক্টরগুলো কাজ করে সেই ফ্যাক্টরগুলো কিন্তু সঠিক পরিমাণে থাকবে না। এটার প্রমাণ হচ্ছে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইপ, এই জিনিসটা বেড়ে যাওয়া। ঠিক আছে, সুতরাং আমরা এটা দেখে বুঝতে পারলাম তার ইন্ট্রিনসিক পাথওয়েতে কোনো সমস্যা আছে। এখন ইন্ট্রিনসিক পাথওয়েতে যেসব ক্লটিং ফ্যাক্টর আছে তার মধ্যে যেগুলো আছে সেগুলোর বেশিরভাগই হচ্ছে লিভারে সিনথেসাইজড হয়, কিন্তু প্রোথ্রম্বিন টাইম মানে আমরা যদি একটু খেয়াল করি যে তার লিভার ফাংশনটা ভালো আছে দেখতে পাচ্ছি, আমরা অন্যান্য সমস্ত কিছু নর্মাল দেখতে পাচ্ছি, তার প্ল্যাটিলেট কাউন্ট নর্মাল দেখতে পাচ্ছি, তাহলে তার অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইমটা বেড়ে গেল কেন, এটা আমাদের কাছে প্রশ্ন থাকলো। তখন আমরা যদি ফ্যাক্টর 8 অ্যান্ড ফ্যাক্টর 9 একটা হিসাব করি, অথবা ব্লাডে ফ্যাক্টর 8 অথবা ফ্যাক্টর 9 ঠিকমতো মানে সঠিক পরিমাণে আছে কিনা এটার অ্যাসেটা করি, তখন আমরা সেটা কম পাবো, তখন আমরা বুঝে যাব যে এটা হচ্ছে হিমোফিলিয়া। ঠিক আছে, হিমোফিলিয়ার কনফার্মটা আমরা হয়ে গেলাম এইভাবে। এর পাশাপাশি আমরা মানে সাধারণত অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম যখন আমরা করে ফেলি, তার পাশাপাশি আমরা যখন হিস্ট্রি নিই একটা পেশেন্টের, যে পেশেন্টের হিস্ট্রি দিচ্ছে যে তার মামা অথবা তার মায়ের সাইডের কেউ একই রকমের রোগে আক্রান্ত ছিল, কারণ এই রোগ আক্রান্ত মানুষজন ছোটোবেলাতেই ডাক্তারের কাছে আসে। দেখা যায় ছোটো 7-8 বছরের বাচ্চারা 7-8 বছরে তাদের এই রোগটার অনসেট শুরু হয়ে যায়, তারা এই জিনিসটাকে নিয়ে আসে ডাক্তারের কাছে। তো ডাক্তার যখন হিস্ট্রিটা নেয় তখন তারা সেই জিনিসটা জানতে পারে। আর পাশাপাশি হচ্ছে যে এই জিনিসটাকে একদম কনফার্মলি যদি আমরা জানতে চাই, আমরা অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম যখন বেশি পাবো, যখন আমরা ব্লিডিং টাইম নর্মাল পাবো কিন্তু ক্লটিং টাইম প্রলংড পাবো, তখন আমরা ফ্যাক্টর 8 অ্যান্ড ফ্যাক্টর 9 একটা হিসাব অথবা অ্যাসে করলে, ওটা মেজারমেন্ট করলে আমরা পাবো হচ্ছে গিয়ে ফ্যাক্টর 8 অথবা ফ্যাক্টর 9 যে কোনো একটা কম আছে। তখন আমরা সেটাকে ফ্যাক্টর 8 যদি কম থাকে তখন আমরা বলবো হিমোফিলিয়া এ, আর ফ্যাক্টর 9 যদি কম থাকে তখন আমরা সেটাকে বলবো হিমোফিলিয়া বি। এখন হিমোফিলিয়া হলে আমাদের এরকমভাবে ব্লিডিং কেন হচ্ছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সাধারণত ব্লাড ভেসেলসগুলো যে জায়গাটাতে থাকে সেগুলো সারাক্ষণ মোবাইল থাকে, মানে সেই জয়েন্ট বলি আর যেটাই বলি সেই জায়গাটার মধ্যে দিয়ে সারাক্ষণ চলাচল চলছে, আমাদের পেরিস্টালসিস চলছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে দিয়ে, তারপরে হচ্ছে জয়েন্ট সারাক্ষণ মুভমেন্টের মধ্যে আছে। যে জায়গাগুলো বারবার মুভমেন্ট করছে সেই জায়গাগুলোর মধ্যে দিয়ে যদি কোনো কারণে ছোট্ট একটা ড্যামেজ হয় অথবা ছোট একটা ডিফেক্ট হলো, সেই জায়গাটা কিন্তু প্লাটিলেটরা খুব সাথে সাথে ইন্ট্রিনসিক পাথওয়েতে খুব তাড়াতাড়ি মেরামত করে নিচ্ছে তাদের ব্লাড ভেসেলের সেই সমস্যাটা। কিন্তু যখন ইন্ট্রিনসিক পাথওয়েতে তার যে একদম কি ফ্যাক্টরগুলোর একটা এই অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর এ অ্যান্ড অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর বি, অর্থাৎ ফ্যাক্টর 8 অ্যান্ড 9, এদের কোনো একটার পরিমাণ কম আছে তখন কিন্তু তারা এই কাজটা করতে পারছে না। তখন এই ছোট ডিফেক্টটা আস্তে আস্তে বড় হতে থাকে, এবং এই ছোট ডিফেক্টটা যখন বড় হয়ে যায় তখন সেই জায়গার মধ্যে থেকে ব্লিডিং হওয়া শুরু হয়। এই কারণেই
যারা হিমোফিলিক পেশেন্ট তাদের জয়েন্টে ব্লিডিং থাকতে পারে, তাদের হচ্ছে গিয়ে তাদের অনেক সময় দেখা যায় গাম ব্লিডিং কিছু পরিমাণে থাকে, অনেক সময় তাদের দেখা যায় যে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ পর্যন্ত হয়ে গিয়েছে, ইন্ট্রা অ্যাবডোমিনাল হেমোরেজ হয়ে গিয়েছে, এবং সবচেয়ে কমনেস্ট ফিচার হচ্ছে গিয়ে এই বাচ্চারা যেহেতু 7-8 বছরের ও তাদের যখন প্রথম দাঁত পড়ে, সে দাঁত পড়ার ওই ব্লিডিংটা আর বন্ধ হয় না, তখন ডাক্তারের কাছে তারা এই সমস্যা নিয়ে আসে, তা ব্লিডিং থামছে না, এবং ডাক্তার পরীক্ষা করে দেখে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম বেশি, তারপরে ফ্যাক্টর 8 অ্যান্ড ফ্যাক্টর 9-এর একটা মেজারমেন্ট করে, সেখানে দেখে যে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর কোনো একটা কম। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা আসি ভন ভিলারব্র্যান্ড ফ্যাক্টর। ভন ভিলারব্র্যান্ড ডিজিজ হয় ভন ভিলারব্র্যান্ড ফ্যাক্টরের অভাব হওয়ার কারণে। ভন ভিলারব্র্যান্ড ডিজিজ যখন হয় তখন কিন্তু মানে এই জিনিসটা হচ্ছে গিয়ে খুব ইন্টারেস্টিং যে এটা কিন্তু সমস্ত পাথওয়েকে এফেক্ট করে, এক্সট্রিনজিক অ্যান্ড ইন্ট্রিনজিক। কেন? আমরা আগেই যখন কোয়াগুলেশন নিয়ে মানে নর্মাল কোয়াগুলেশন নিয়ে আলোচনা করছিলাম, তখন আমরা এই বিষয়টা খেয়াল করে দেখেছি যে সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে প্লাটিলেটকে যুক্ত হতে সাহায্য করে হচ্ছে ভন ভিলারব্র্যান্ড ফ্যাক্টর। সেদিক থেকে চিন্তা করতে গেলে কিন্তু ভন ভিলারব্র্যান্ড ফ্যাক্টর খুবই ইম্পর্ট্যান্ট একটা গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, ভন ভিলারব্র্যান্ড ফ্যাক্টর হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন, এটা হুকের মতো কাজ করে এবং এটা প্লাটিলেটকে মানে সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে যুক্ত হতে সাহায্য করে। যখন ভন ভিলারব্র্যান্ড ফ্যাক্টর একটা পেশেন্টের শরীরে কম থাকবে, তখন দেখা যাবে কি তার ভন ভিলারব্র্যান্ড ফ্যাক্টর কম থাকার কারণে তার এই প্ল্যাটিলেটটা ওই জায়গাটাতে অ্যাটাচড হতে পারছে না, তখন ওই জায়গাটার ওই ডিফেক্টটা থাকার কারণে ওই জায়গাটার মধ্যে সমানে ব্লিডিং চলতে থাকবে। এছাড়াও আমরা এই বাকি ফ্যাক্টরগুলোর ক্ষেত্রে যে ডেফিসিয়েন্সিগুলা, সেই মানে আমরা বলছি কনজেনিটাল ডিসঅর্ডার হতে পারে, এটা কিন্তু হ্যাঁ অবশ্যই হতে পারে ঠিকই, কিন্তু ওটা এত কমন না। কেন কমন না? কারণ হচ্ছে যে হিমোফিলিয়া যেরকম এক্স লিঙ্কড একটা ক্রোমোজোমের মাধ্যমে, মানে এই জিনটা যেহেতু সেক্স ক্রোমোজোমে আছে, সেক্স ক্রোমোজোমের মধ্যে যেই আমরা ট্রেটগুলা অথবা সেক্স ক্রোমোজোমের মধ্যে মানে সেক্স ক্রোমোজোম রিলেটেড জেনেটিক ডিফেক্টগুলো আমরা সাধারণত বেশি দেখি, কারণ সেক্স ক্রোমোজোম মাত্র এক জোড়া, কিন্তু বাকি ক্রোমোজোমসগুলো মানে বাকি ফ্যাক্টরগুলা যেই জেনেটিক লোকাস থেকে আসে, জেনেটিক সাইট থেকে আসে, সেই জায়গাগুলা মানে সেগুলা সাধারণত দেখা যায় বাকি অটোসোমে, এবং সেই অটোসোমাল ডিজিজগুলা মানে তখন সেটা অটোসোমাল একটা ডিজিজ থাকে, এবং অটোসোমাল ডিজিজগুলো আরও রেয়ার হয়ে থাকে সাধারণত, অত কমন না। সুতরাং আমরা এটা বলতে পারি যে বাকি ডিজিজগুলোর কারণেও কোয়াগুলেশন ডিসঅর্ডার্স হতে পারে, কিন্তু সেগুলো আসলে এত কমন না। ঠিক আছে, এখন আমরা এরপরে এর বাদেও এরপরে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে থ্রম্বোসাইট অর্থাৎ প্ল্যাটিলেটসের ডিফেক্টের কারণে কি কি কোয়াগুলেশন ডিসঅর্ডার হতে পারে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাকোয়ার্ড কোয়াগুলেশন ডিসঅর্ডার্স, অর্থাৎ কোনো একটা অ্যাকোয়ার্ড রিজনে, মানে আমরা সেই রিজনটা নিয়ে জন্ম হয়নি কারো, কিন্তু সে অ্যাকোয়ার করেছে, তার সেই কারণে যদি কোয়াগুলেশন কোনো ডিসঅর্ডার হয় অথবা ক্লটিং ফ্যাক্টরের কোনো অভাব হয়, তখন তার মানে তার ডিসঅর্ডারটাকে আমরা বলবো অ্যাকোয়ার্ড কোয়াগুলেশন ডিসঅর্ডার্স। অ্যাকোয়ার্ড কোয়াগুলেশন ডিসঅর্ডারের মধ্যে আমরা এই যে এই ছকটা আমরা খেয়াল করি, আমরা এই কয়েকটা টপিক নিয়ে কথা বলবো: ভিটামিন কে ডেফিসিয়েন্সি, লিভার ডিজিজ, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, অ্যাকিউট প্রাইমারি ফিব্রিনোলাইসিস, ম্যাসিভ ট্রান্সফিউশন অফ স্টোরড ব্লাড অ্যান্ড সার্কুলেটিং ইনহিবিটার্স অফ কোয়াগুলেশন। ঠিক আছে, এখন সবার আগে আমরা কথা বলি হচ্ছে কি ভিটামিন কে ডেফিসিয়েন্সি নিয়ে। ভিটামিন কে ডেফিসিয়েন্সি নিয়ে আসলে অনেক কিছু বলা যায়, খুবই ইন্টারেস্টিং একটা টপিক এটা। ভিটামিন কে ডেফিসিয়েন্সি হচ্ছে গিয়ে কি, মানে ভিটামিন কে কি করে সেটা আমি একটু আগেই লেকচারে বলেছি। সেটা হচ্ছে ভিটামিন কে গামা কার্বক্সিলেশন অফ দ্য গ্লুটামিক অ্যাসিড করে ফ্যাক্টর 2, 7, 9, 10 এর। ফ্যাক্টর 2, ফ্যাক্টর 7, ফ্যাক্টর 9 অ্যান্ড ফ্যাক্টর 10। ফ্যাক্টর 2 ফ্যাক্টর 2 হচ্ছে গিয়ে প্রোথ্রম্বিন, ফ্যাক্টর 7 হচ্ছে গিয়ে ফ্যাক্টর 2 আর ফ্যাক্টর 7 দুটো হচ্ছে এক্সট্রিনজিক পাথওয়েতে কাজ করছে। আবার ফ্যাক্টর 9 এবং ফ্যাক্টর 10 এক্সট্রিনজিক ইন্ট্রিনজিক দুই পাথওয়েতেই কাজ করছে, এবং ফ্যাক্টর 9 হচ্ছে গিয়ে ইন্ট্রিনজিক পাথওয়েতে কাজ করছে। তো ভিটামিন কে এর যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে, তাদের কিন্তু এক্সট্রিনজিক এবং ইন্ট্রিনজিক দুইটা পাথওয়েকেই তারা এফেক্ট করতে পারে, এবং ভিটামিন কে ডেফিসিয়েন্সি যদি থাকে
তাদের এই গামা কার্বক্সিলেশন অফ দ্য গ্লুটামিক অ্যাসিড হবে না। তো গামা কার্বক্সিলেশন অফ দ্য গ্লুটামিক অ্যাসিড হওয়ার গুরুত্বটা কি? কারণ হচ্ছে গ্লুটামিক অ্যাসিডের গামা কার্বক্সিলেশন হলে গ্লুটামিক অ্যাসিডটা নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যায় এবং তখন তারা ক্যালসিয়ামের সাথে যুক্ত হতে পারে এবং ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে তারা পরস্পর একটা অ্যাক্টিভেটর ফ্যাক্টর হিসেবে মানে অ্যাক্টিভেশন কমপ্লেক্স হিসেবে কাজ করে, যেটা নাকি পরবর্তীতে থ্রম্বিনকে মানে প্রোথ্রম্বিনকে অ্যাক্টিভেট করে থ্রম্বিনে পরিণত করবে। তো ভিটামিন কে সবার আগে আমরা মানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভিটামিন কে তৈরি হয় কোথায়। ভিটামিন কে অবশ্যই আমরা ফুড সোর্স থেকে পেতে পারি, এর পাশাপাশি ভিটামিন কে কিন্তু আমাদের শরীরেও তৈরি হয়। এটা কিন্তু একটা এন্ডোজেনাস ভিটামিন যতগুলো ভিটামিন আছে তার মধ্যে একটা হলো এন্ডোজেনাস ভিটামিন কে। ভিটামিন কে কারা তৈরি করে? আমাদের কোলনে এবং আমাদের মানে লার্জ গাটে মানে লার্জ ইন্টেস্টাইনে অনেক ব্যাকটেরিয়া আছে যারা কিনা আমাদের হজমে সাহায্য করে। এই ব্যাকটেরিয়াগুলা এদেরকে বলি আমরা সাধারণত এগুলো হচ্ছে কি আমরা এগুলোকে সাধারণ নামে বলি নর্মাল কমেন্সাল, ঠিক আছে, নর্মাল কমেন্সাল। এবং আমাদের এই গাট ব্যাকটেরিয়ার মধ্যে ইকোলাই থাকতে পারে, তারপরে হচ্ছে গিয়ে নানা ধরনের আমাদের উপকারী ব্যাকটেরিয়া। এদের কাজ কি? এরা ভিটামিন কে সিনথেসিস করে। এইসব ব্যাকটেরিয়া করে কি গাটের ফার্মেন্টেশন করে এবং ফার্মেন্টেশন করে তারা হচ্ছে গিয়ে মানে নর্মাল গাটের নর্মাল ফ্লোরা তারা হচ্ছে গিয়ে ভিটামিন কে সিনথেসিস করছে। তো এখন এই ভিটামিন কে যখন সিনথেসাইজড হয় তারা লিভারে যায়, লিভারে গিয়ে ফ্যাক্টর 2, 7, 9, 10 এদের গ্লুটামিক অ্যাসিড বরাবর গামা কার্বক্সিলেশন করে আসে। এখন আমি একটা মজার সিনারিও বলি। মনে করি আমরা খুব স্ট্রং একটা অ্যান্টিবায়োটিক খেয়েছি, আমাদের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেটা খাওয়ার মানে যেটার উদ্দেশ্য হচ্ছে আমাদের হয়তোবা কোনো থ্রট ইনফেকশন হয়েছে, অথবা লাংসে কোনো ইনফেকশন হয়েছে, অথবা আমাদের নিউমোনিয়া হয়েছিল, অথবা আমাদের কোনো কারণে মানে মেজর কোনো সমস্যা হওয়ার কারণে আমরা হচ্ছে গিয়ে এরকম একটা সেফট্রায়াক্সোন অথবা সেফিক্সিম এরকম কোনো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক খেয়েছি। তখন কি হবে? এই মানে এই অ্যান্টিবায়োটিকটা কি করবে, যে টার্গেট অ্যান্টিবায়োটিক মানে টার্গেট ব্যাকটেরিয়াটা ছিল যাকে ধ্বংস করার জন্য আমরা অ্যান্টিবায়োটিকটা খেয়েছি, সেফিক্সিম অথবা ব্রড-স্পেকট্রাম সেফালোস্পোরিনটা আমরা খেয়েছি, সেটা তো মারা যাবেই। সেই ব্যাকটেরিয়াটা মানে যেই টার্গেট ব্যাকটেরিয়া মারা যাবে, সাথে সাথে আমাদের গাট ব্যাকটেরিয়া যেই নর্মাল যে ফ্লোরাটা আমাদেরকে ভিটামিন কে তৈরি করে সাহায্য করছিল তারাও মারা যাবে। তো তখন কি হবে? আমাদের শরীরে ভিটামিন কে তৈরি হবে না। ভিটামিন কে যদি তৈরি না হয় আমাদের ক্লটিং ঠিক মতো হবে না, আর ক্লটিং যদি ঠিক মতো না হয় তাহলে আমাদের শরীরে ব্লিডিং হতে পারে, অর্থাৎ ব্লিডিং ডিসঅর্ডার তৈরি হতে পারে। এই জিনিসটা কখন হতে পারে? আমরা জিনিসটা চিন্তা করি যে এই যে আমরা বললাম যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক খেয়েছে, সে ডোজটা খেয়েছে, এর পাশাপাশি আমরা মনে করি যে সে কোনো কারণে অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপিও নিয়েছে, ওয়ারফারিন অথবা অন্য কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট নিয়েছে। তো তখন দেখা যাবে কি সেই অ্যান্টিকোয়াগুলেন্টের কারণে তার তো গাট ব্যাকটেরিয়া মারা যাওয়ার কারণে তো ভিটামিন কে তৈরি হয়নি, তার পাশাপাশি হচ্ছে ওয়ারফারিনের কারণে সেই এফেক্টটা আরও পোটেন্সিয়েশন হবে, আরও বেড়ে যাওয়ার কারণে তার হেমোরেজ হতে পারবে। এবং সেই কারণে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাকোয়ার্ড কোয়াগুলেশন ডিসঅর্ডার্স আর ভিটামিন কে ডেফিসিয়েন্সি। খুবই ইন্টারেস্টিং। লিভার ডিজিজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মানে রিজনস ফর অ্যাকোয়ার্ড কোয়াগুলেশন ডিসঅর্ডার্স। কেন? কারণ হচ্ছে লিভার ডিজিজ যখন কারো থাকে, লিভার ঠিকমতো কাজ করে না, লিভারের ফাংশনাল ডেফিসিয়েন্সি হওয়ার কারণে ক্লটিং ফ্যাক্টর তৈরি হয় না, এবং ক্লটিং ফ্যাক্টর তৈরি না হওয়ার কারণে তার কোয়াগুলেশন পাথওয়ে কোনোভাবেই কমপ্লিট হতে পারে না। সুতরাং মানে ফিব্রিনোজেন থেকে ফিব্রিন আসে না এবং ক্লটই তৈরি হয় না। যে ক্লটিং মানে মেইন ক্লটই যদি না তৈরি হয় তাহলে তো তার মানে ব্লিডিং ডিসঅর্ডার থাকবেই। সো লিভার ডিজিজ ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস ফর অ্যাকোয়ার্ড কনজেনিটাল ডিসঅর্ডার্স। এখন লিভার ডিজিজ প্রসিড করছে কি না এই জিনিসটা বোঝার জন্য আমরা খুব ইন্টারেস্টিং একটা ল্যাবরেটরি টেস্ট করি, সেটার নাম হচ্ছে প্রোথ্রম্বিন টাইম। প্রোথ্রম্বিন টাইম এটা একদম মানে খুবই অল্প সময়ের মধ্যে আমরা একটা মানুষের প্রোথ্রম্বিন টাইম বের করে ফেলতে পারবো। প্রোথ্রম্বিন টাইম বের করে ফেললে প্রোথ্রম্বিন মানে আমরা সাধারণত কি করি যে লিভার ফাংশন টেস্ট করার সময় আমরা অনেকগুলো লিভার মানে নন ফাংশনাল এনজাইমস, আইসো এনজাইমস এগুলো টেস্ট করি, যার মাধ্যমে এই যে অ্যালকালাইন ফসফেটেজ, এএসটি, এএলটি
এগুলা অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ, এগুলা সময় সাপেক্ষ ব্যাপার। এই জিনিসটা টেস্ট করার আগে আমরা যদি একটা পেশেন্টের প্রথ্রম্বিন টাইম চেক করি, এবং প্রথ্রম্বিন টাইম যদি একটা পেশেন্টের মানে বেশি থাকে, বেশি আসে 11 থেকে 16 সেকেন্ডের থেকে যদি তার বেশি আসে প্রথ্রম্বিন টাইম, তখন এর অর্থ হচ্ছে তার ক্লটিং হতে বেশি সময় লাগছে, তার মানে তার ক্লটিং ফ্যাক্টরের অভাব আছে। আর ক্লটিং ফ্যাক্টরের অভাব থাকার পাশাপাশি আমরা যদি লিভার ডিজিজ সাসপেক্ট করি, তার মানে তার ক্লটিং ফ্যাক্টর তৈরি হচ্ছে না, তার মানে তার লিভার ডিজিজ থাকতে পারে। সুতরাং প্রথ্রম্বিন টাইম করলে আমরা একটা ধারণা করে ফেলতে পারি যে তার ক্লটিং ফ্যাক্টরের কোনো অভাব আছে কিনা, অর্থাৎ তার মানে এই সূত্র ধরে তার ব্লিডিং ডিসঅর্ডার, মানে তার ব্লিডিং ডিসঅর্ডার হচ্ছে লিভার ডিজিজের কারণে কিনা, এবং তখন আমরা সাসপেক্ট করব তার লিভার ডিজিজ আছে কিনা, এবং আমরা আরও ফার্দার ডায়াগনোসিস অথবা আরও ফার্দার ইনভেস্টিগেশন করলে আমরা জানতে পারবো যে তার লিভার ডিজিজ আছে কি না। সুতরাং লিভার ডিজিজ থাকলে আমরা চিন্তা করে দেখি আমাদের ক্লটিং ফ্যাক্টরগুলোর মধ্যে প্রায় সমস্তই মোটামুটিভাবে লিভারে তৈরি হয়, এবং লিভার যদি কাজ করা বন্ধ করে দেয় এই ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি হবে না, এবং তখন তখন ব্লিডিং ডিসঅর্ডার দেখা দেবে। এই কারণেই আমরা বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে যখন লিভার সিরোসিস থাকে, লিভার সিরোসিস থাকলে দেখা যায় কি যে পোর্টাল হাইপারটেনশন তো ডেভেলপ করেছে, তখন তার পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করার কারণে ইসোফ্যাগাসের আশেপাশে যে ইসোফেজিয়াল ভ্যারিসেস আছে, মানে ইসোফ্যাগাসের আশেপাশে যেই ব্লাড ভেসেসগুলো আছে সেগুলো ডায়ালেটেড হয়ে যায়, যেটাকে আমরা বলি ইসোফেজিয়াল ভ্যারিসেস। এবং এই ইসোফেজিয়াল ভ্যারিসেসের মধ্যে ব্লাড ভেসেসগুলো তো এমনি দুর্বল, ডায়ালেটেড হয়ে দুর্বল থাকে, তার উপর আবার সেখানে যখন ডিফেক্ট দেখা যায় তখন সেই ডিফেক্টটাকে ডিফেক্টটা ঠিক করার জন্য কোনো ক্লটিং ফ্যাক্টরের অভাবের কারণে সেখানে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। সেই ইসোফেজিয়াল ভ্যারিসেস থেকে ব্লিডিং হওয়ার সময় আমরা দেখতে পাই যে লিভার সিরোসিস থেকে ইসোফেজিয়াল ভ্যারিসেস হয়েছে এবং সেখান থেকে ব্লিডিং হচ্ছে, তখন তার দেখা যাবে যে তার ইসোফেজিয়াল ভ্যারিসেস ব্লিডিং আউট করার কারণে সে রক্ত বমি করছে, টাটকা রক্ত পাওয়া যাচ্ছে। ও আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই রক্তটা থাকবে হচ্ছে কি একদম ফ্রেশ ব্লাড, এটার মধ্যে এই হেমাটেমেসিস এর মধ্যে ফ্রেশ ব্লাড পাওয়া যাওয়ার কারণে আমরা বলবো এই জিনিসটা হচ্ছে যে এই হেমাটেমেসিসের মধ্যে যেহেতু ফ্রেশ ব্লাড পাচ্ছি, কফি গ্রাউন্ড অ্যাপিয়ারেন্স নেই এই ব্লাডটার, সুতরাং আমরা এখান থেকে ডিটেক্ট করে বলে দিতে পারবো যে এটা গ্যাস্ট্রিক সাইড থেকে আসছে না। এটা আসলে একটা মেডিসিনের একটা জাস্ট টিপস যে বলে দেওয়ার জন্য, যাতে করে হচ্ছে এটার সাথে আসলে কোয়াগুলেশনের তেমন একটা সম্পর্ক নাই, জাস্ট হেল্প হতে পারে, এই জন্য আমি অ্যাড করে দিলাম এই ইনফরমেশনটা। এরপরে আমরা আসি অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস। প্রচুর অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস আছে যারা কিনা সরাসরি ভিটামিন কে কে ইনহিবিট করে। তার মধ্যে একটা হচ্ছে ওয়ারফারিন, তারপরে ওয়ারফারিনের পাশাপাশি হচ্ছে গিয়ে অন্যান্য অনেক ড্রাগস আছে যারা কিনা হচ্ছে যে যেমন এনক্সাপারিন, হেপারিন, এরা হচ্ছে গিয়ে কি করবে, এরা হচ্ছে হেপারান সালফেটকে হচ্ছে গিয়ে করবে, হেপারান সালফেট হিসেবে কাজ করবে, এক অর্থে থ্রম্বোমডিউলিনের উপর কাজ করবে এরা। এরপরে হচ্ছে গিয়ে অন্যান্য বিষয়গুলো আগে বলে নিই, তারপরে আমি ডিআইসি নিয়ে কথা বলবো। তার আগে আমি বলে নেই অ্যাকিউট প্রাইমারি ফাইব্রিনোলাইসিস, যদি তার প্রোটিন সি বেশি কাজ করে, তার হচ্ছে গিয়ে প্রোটিন সি বেশি কাজ করলে হয় কি, প্রোটিন সি হচ্ছে গিয়ে ফাইব্রিনোলাইসিন হিসেবে কাজ করে, এবং প্রোটিন সি যদি বেশি কাজ করে সেটা হচ্ছে গিয়ে ফাইব্রিন ক্লটটাকে বারবার নষ্ট করে দিবে। এর পাশাপাশি হচ্ছে সার্কুলেটিং ইনহিবিটরস অফ কোয়াগুলেশন অ্যান্ড ম্যাসিভ ট্রান্সফিউশন অফ স্টোরড ব্লাড। ম্যাসিভ ট্রান্সফিউশন অফ স্টোরড ব্লাড হলে হয় কি যে স্টোরড ব্লাড আমরা যখন অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে ব্লাড স্টোর করে রাখি, তখন আমরা যখন সেই ব্লাডটাই যখন প্রচুর পরিমাণে একটা মানুষকে আমরা দিতে থাকি, সেই অ্যান্টিকোয়াগুলেন্টগুলো ওই বডিতে এসে কাজ করা শুরু করে, তখন তার ক্লটিং সিস্টেমটা জিওপেড্রাইজড হয়ে যায়, কম্প্রোমাইজড হয়ে যায় এবং ঠিকমতো কাজ করতে পারে না, তখন সেখানে প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে। এরপর একটা ইম্পর্টেন্ট বিষয় ডিআইসি, এটা খুবই ইম্পর্টেন্ট। ডিআইসি নিয়ে আলোচনা করাটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ ইদানিং করোনাতে আক্রান্ত যারা মারা যাচ্ছে তারা কিন্তু মেইনলি তাদের মৃত্যুর কারণ হচ্ছে গিয়ে ভাস্কুলার সমস্যার কারণে। এটাই হচ্ছে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলোপ্যাথি যখন হয়। ডিআইসি জিনিসটা কি, আমি সহজ করে বলি,
একটা মানুষের শরীরে প্রচুর পরিমাণে ইনফ্লামেশন হচ্ছে, এই ইনফ্লামেশন হওয়ার কারণে প্রচুর পরিমাণে সাইটোকাইন রিলিজড হচ্ছে। এই সাইটোকাইনগুলো কি করছে, যে মনে করি আমরা একটা জায়গায় ইনফ্লামেশন হওয়ার কারণে সেখানে সাইটোকাইন রিলিজ হয়েছে, আরেকটা জায়গায় ইনফ্লামেশন হচ্ছে মানে একটা ডিফারেন্ট জায়গাতে, সেখানেও প্রচুর পরিমাণে সাইটোকাইন রিলিজ হচ্ছে। এবং তার ইনফেকশনটা শরীরে ভাইরাল অথবা ব্যাকটেরিয়াল, সাধারণত ভাইরাল ইনফেকশনে আমরা এটা বেশি দেখি, ডেঙ্গি, করোনা এগুলোতে আমরা বেশি দেখছি যে এই ইনফেকশনটা ব্লাডে ছড়িয়ে গিয়েছে প্রচুর পরিমাণে, লোকালাইজড না থেকে। তখন দেখা যাবে কি ভাইরেমিয়া হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে সাইটোকাইন রিলিজ হচ্ছে। এই সাইটোকাইনগুলো প্রচুর পরিমাণে রিলিজ হওয়ার কারণে সেই জায়গাটাতে এন্ডোথেলিয়াল লাইনিংয়ে, মানে ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াল লাইনিং আছে সেখানে ডিফেক্ট দেখা যাচ্ছে, এবং সেই ডিফেক্টটা দেখা যাওয়ার কারণে সেই ডিফেক্টটাকে বন্ধ করার জন্য প্রচুর পরিমাণে প্লাটিলেট খরচ হয়ে যাচ্ছে। আমরা একটা ব্যাপার খেয়াল করি, প্লাটিলেটের সাইজ কত, 2 to 3 মাইক্রন, মানে 2 to 3 মাইক্রোমিটার বলা যায় ডায়ামিটার। আর আরবিসি এর সাইজ কত, আরবিসি হচ্ছে 7 to 8 মাইক্রন। তো এই আরবিসি আমরা সহজ করে যদি বলি, একটা আরবিসিতে 3টা প্ল্যাটিলেট বসতে পারে, অর্থাৎ একটা আরবিসির সাইজ হচ্ছে গিয়ে একটা প্ল্যাটিলেটের 3 গুণ। তো আমাদের শরীরে প্ল্যাটিলেট এর নর্মাল কাউন্ট কত, 1.5 থেকে 4 লাখ। 1.5 থেকে 4 লাখ নর্মাল প্ল্যাটিলেট এর মধ্যে দেখা যাচ্ছে কি যে 1.5 থেকে 4 লাখ নর্মাল প্ল্যাটিলেটের মধ্যে আমাদের পাশাপাশি সার্কুলেট করছে হচ্ছে গিয়ে 4.5 to 5.5 রেড ব্লাড কর্পাসেলস, প্রচুর পরিমাণে আরবিসি। তো আমরা যদি এই জিনিসটা চিন্তা করি যে একটা মানুষের শরীরে ভাইরেমিয়া হয়ে, ইনফ্লামেশন হয়ে হয়ে প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গাতে ডিফেক্ট দেখা যাচ্ছে এবং সেখানে আস্তে আস্তে ব্লিডিং হচ্ছে, তো আমাদের শরীরে তখন কিন্তু যতই আমরা বলি যে 1.5 থেকে 4 লাখ পর্যন্ত প্ল্যাটিলেটস আছে, আমাদের সংখ্যাটা অনেক বেশি মনে হলেও তখন কিন্তু এই এত প্রচুর সংখ্যক প্ল্যাটিলেটসও যথেষ্ট হবে না। তখন দেখা যাবে কি প্ল্যাটিলেট বিভিন্ন জায়গার ডিফেক্ট মিটাতে খরচ হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গাতে প্ল্যাটিলেট একবার খরচ হয়ে গেল 8 থেকে 10 দিন একটা প্ল্যাটিলেটের লাইফ স্প্যান, এবং পরবর্তী 8 থেকে 10 দিনের জন্য কিন্তু নতুন প্ল্যাটিলেট আমরা পাচ্ছি না। তখন প্ল্যাটিলেট সমানে কমতে থাকবে, এবং কমতে কমতে দেখা যাবে কি যতই প্ল্যাটিলেট নতুন সিনথেসিস হোক না কেন, প্ল্যাটিলেট এত বেশি খরচ হয়ে যায় যে প্ল্যাটিলেটের কাউন্ট 1.5 লাখ থেকে কমে 1 লাখেরও নিচে চলে আসে। এবং এই যে 1 লাখের নিচে চলে আসতেছে এবং ইভেন অনেক ক্ষেত্রে 50,000-এরও নিচে চলে আসে। এই যে আমরা বিভিন্ন ডেঙ্গি পেশেন্টকে আমরা দেখি যে 50,000-এর নিচে প্ল্যাটিলেট কাউন্ট নেমে এসেছে। এরই কারণ হচ্ছে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলোপ্যাথি। তার সারা শরীর জুড়িয়ে ইনফেকশন ছড়িয়ে গিয়েছে, সারা শরীরে বিভিন্ন জায়গায় প্ল্যাটিলেট খরচ হতে শুরু করেছে। প্ল্যাটিলেট খরচ হতে হতে এমন এক পর্যায়ে চলে এসেছে যে প্ল্যাটিলেট আর তৈরি হচ্ছে না, কিন্তু প্ল্যাটিলেটের ডেফিসিয়েন্সি তৈরি হয়ে গিয়েছে। তখন ব্লাড ক্লটিংটার জন্য প্রয়োজনীয় প্ল্যাটিলেট পাওয়া যাবে না, এই ব্লিডিংটাও থামানো যাবে না, এবং তখন যে সিচুয়েশনটা হবে সেটাকে আমরা বলবো ডিসেমিনেটেড, অর্থাৎ ছড়িয়ে যাওয়া ইন্ট্রাভাস্কুলার ব্লাড ভেসেলের ভিতরে কোয়াগুলোপ্যাথি, মানে ব্লিডিং ডিসঅর্ডার। অর্থাৎ ব্লাড ভেসেলের ভিতরে যেই ছড়িয়ে মানে সমস্ত সার্কুলেটরি সিস্টেমে ছড়িয়ে গিয়েছে এমন একটা কোয়াগুলেটরি ডিফেক্ট, যেই ডিফেক্টটার কারণে দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে ইন্ট্রাভাস্কুলারলি ব্লিডিং হওয়া শুরু করেছে। এবং সেই জিনিসটাকেই আমরা দেখতে পাই হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাল ডিজিজে। আমরা যদি বলি খুব মানে কমন ইস্যু হচ্ছে গিয়ে এই যে আমরা ডেঙ্গিতে অনেক পেশেন্ট যখন এফেক্টেড হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্ল্যাটিলেটের দরকার হচ্ছে। প্ল্যাটিলেটের তাদের দরকার হয় কারণ তাদের ডিআইসির দিকে তাদের মানে প্রসিড করছে তাদের বডি, এবং তাদের এই ডিআইসির থেকে রক্ষা করার একটাই উপায় আছে, সেটা হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা সাপ্লাই দেওয়া। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ছাড়া মানে ফ্রেশ ফ্রোজেন প্লাজমার মধ্যে প্ল্যাটিলেটস থাকে, সেই প্ল্যাটিলেটসগুলো তাদের শরীরে হচ্ছে মানে প্ল্যাটিলেটসগুলো আবার তাদের প্ল্যাটিলেটসের সংখ্যা বাড়িয়ে দিতে পারে, প্ল্যাটিলেটসগুলো ফাংশন করতে পারে। আমরা যে বলি প্ল্যাটিলেট ডোনর, ব্লাড ডোনরের দরকার হয়, এই ক্ষেত্রে প্ল্যাটিলেট ডোনরটা এই কারণেই দরকার হয় তার প্ল্যাটিলেটগুলোর সংখ্যা বাড়িয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ডিআইসি এর অন্যতম মানে ফিচার। এবং এর পাশাপাশি দেখা যাবে কি যে করোনাতে মানে আমরা দেখছি যে ইদানিং করোনাতে পেশেন্টরা যখন ডিআইসিতে আক্রান্ত হচ্ছে, আমরা বারবার শুনছি ডি ডাইমার দিয়ে মানে আমরা মেজার করি পেশেন্টের প্রগনোসিস।
ডি ডাইমার জিনিসটা কি? ডি ডাইমার হচ্ছে গিয়ে ফিব্রিনোলাইসিন, মানে এক্সেসিভ ফিব্রিনোলাইসিস যদি হয়, ঠিক আছে, তখন এই ডি ডাইমারের সংখ্যা, ডি ডাইমার হচ্ছে কি একটা এরকম মেজারমেন্টের একটা একটা একক, যে ডি ডাইমার যদি বেড়ে যায় তখন তার ফিব্রিনোলাইসিন বেড়ে গিয়েছে, এবং ফিব্রিনোলাইসিন বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে তার প্রচুর পরিমাণে ক্লট ফর্মেশন হচ্ছে, এবং ক্লট ফর্মেশন হওয়ার কারণে এই ক্ষেত্রে আমরা বলতে পারছি যে তার ডিআইসির দিকে তার বডিটা প্রসিড করছে। এই জন্য আমরা সহজেই একটা পেশেন্ট ডিআইসির দিকে যাচ্ছে কি যাচ্ছে না সেটা জানার জন্য আমরা ডি ডাইমার এর হিসাব করি। এবার আমরা কথা বলবো হচ্ছে গিয়ে প্ল্যাটিলেটস ডিফেক্ট অথবা প্ল্যাটিলেটের কোনো ফাংশনাল, স্ট্রাকচারাল অথবা প্ল্যাটিলেটের সংখ্যা কমে গেলে কি কি কোয়াগুলেটরি ডিফেক্ট দেখা দিতে পারে, ঠিক আছে। এইবার আমরা দেখি, এই যে এখানে একটা লিস্ট আছে, ক্লাসিফিকেশন অফ থ্রম্বোসাইটোপেনিয়া। আগে বলি থ্রম্বোসাইটোপেনিয়া কী জিনিস। কোনো একটা সাবজেক্টের অথবা কোনো একটা মানুষের প্ল্যাটিলেট কাউন্ট যদি 1.5 লাখের নিচে কমে যায় তখন সেটাকে আমরা বলি থ্রম্বোসাইটোপেনিয়া। তার নর্মাল কাউন্ট হচ্ছে গিয়ে 1.5 থেকে 4 লাখ, এবং 1.5 লাখের থেকে যখন কমা শুরু করে তখনই আমরা সেটাকে বলি থ্রম্বোসাইটোপেনিয়া। তো এই থ্রম্বোসাইটোপেনিয়া যখন একটা পেশেন্টের হয় তখন কি কি সমস্যা দেখা দিতে পারে, এবং তারপরে আমরা আসবো থ্রম্বোসাইটোপেনিয়াটা হতে পারে কি কীভাবে। থ্রম্বোসাইটোপেনিয়া যখন একটা পেশেন্টের হয়, তার প্ল্যাটিলেট কাউন্ট যখন কমে যেতে থাকে তখন তার কোনো একটা ইস্যুতে, কোনো একটা ক্ষেত্রে যদি ব্লাড ভেসেলের ডিফেক্ট দেখা যায়, আমাদের কিন্তু সারাক্ষণ মোবিলিটির মধ্যে থাকে ব্লাড ভেসেলসগুলো, তখন যদি কোনো কারণে ট্রমা অথবা কোনো একটা ইনফেকশনের কারণে যদি সেই জায়গাটাতে ব্লাড ভেসেলের ডিফেক্ট দেখা যায়, তখন সেই জায়গাটাতে ব্লিডিং থামানোর জন্য যথেষ্ট পরিমাণ প্ল্যাটিলেট সেখানে থাকবে না, এবং প্ল্যাটিলেট যদি সেখানে যথেষ্ট পরিমাণ না থাকে তখন সেখানে ঠিকমতো ক্লটিং সম্পন্ন হতে পারবে না, এবং সেই জায়গাটাতে ক্লটিং যদি সম্পূর্ণ ঠিকমতো না হতে পারে তখন আমরা বলবো যে ওই জায়গাটাতে ছোট ছোট ব্লিডিংয়ের মতো দেখা যাবে প্রথমে, ঠিক আছে। ছোট ছোট ব্লিডিংয়ের মতো যে জিনিসটাকে আমরা দেখতে পারি সেটাকে আমরা বলি পারপুরা। পারপুরা বলতে অ্যাকচুয়ালি বোঝায় কি, যে সাব কনজাংটিভাল, সাব এন্ডোথেলিয়াল অথবা সাবকিউটেনিয়াসলি, আমরা অ্যাকচুয়ালি বলি সাবকিউটেনিয়াস অর সাব কনজাংটিভাল, সাব মিউকোজাল, যে ছোট ছোট ক্যাপিলারি ব্লিডিং দেখা যায়, ছোট ছোট পিন পয়েন্ট 0.1 to 2 মাইক্রন এর ডায়ামিটারের, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে পারপুরা। এই পারপুরা যে জায়গাগুলোতে হবে, ঠিক আছে, সেই জায়গাগুলোতে এই প্ল্যাটিলেটের কমে যাওয়ার কারণেই থ্রম্বোসাইটোপেনিক পারপুরা দেখা দিয়েছে। এটাকে আমরা বলবো থ্রম্বোসাইটোপেনিক, মানে প্ল্যাটিলেট কমে যাওয়ার কারণে পারপুরা, মানে যেই পারপুরাটি দেখা দিয়েছে, ঠিক আছে। তো এই যে থ্রম্বোসাইটোপেনিয়া জিনিসটা হয় কেন, এখন আমরা আসি। সবার আগে আমরা চিন্তা করি অ্যাকোয়ার্ড কী কী কারণে থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, তারপরে কনজেনিটাল কী কী কারণে থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে। সবার আগে আমরা চিন্তা করি, যদি থ্রম্বোসাইট মানে অর্থাৎ প্ল্যাটিলেটস তৈরি হয় কোথায়, থ্রম্বোসাইট অথবা প্ল্যাটিলেটস তৈরি হয় হচ্ছে গিয়ে বোন ম্যারোতে। আমাদের শরীরে মানে আমরা জানি যে আমাদের ব্লাড কর্পাসেলসগুলো সমস্ত কিছু তৈরি হয় হচ্ছে গিয়ে রেড বোন ম্যারো থেকে, সেখানে হিমোপোয়েটিক স্টেম সেলস আছে। হিমোপোয়েটিক স্টেম সেলসগুলোর থেকে যখন মেগাক্যারিওসাইটস তৈরি হয়, মেগাক্যারিওসাইটের থেকে তৈরি হয় হচ্ছে গিয়ে থ্রম্বোসাইটস। তো হিমোপোয়েটিক স্টেম সেলস কিন্তু অ্যাকচুয়ালি একটাই, তার থেকে অ্যাকচুয়ালি তারা 3জন ডিফারেন্সিয়েটেড হয়ে আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো কোনো একটা পেশেন্টের যদি এই হিমোপোয়েটিক স্টেম সেলস নষ্ট হয়ে যায়, কমে যায় অথবা অ্যাবসেন্ট হয়ে যায় তার শরীর থেকে, তাহলে সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অ্যাপ্লাসিয়া। মানে হচ্ছে গিয়ে তার শরীরের ভিতরে যেই হিমোপোয়েটিক স্টেম সেলসগুলো ছিল, তার হিমোপোয়েটিক স্টেম সেলসগুলো অ্যাবসেন্ট হয়ে গিয়েছে, এবং সেই জায়গাটাতে যখন আমরা হচ্ছে মানে আমাদের যখন হিমোপোয়েটিক সেলসগুলোর দরকার হবে, অর্থাৎ রেড ব্লাড কর্পাসেলস অথবা ডাব্লিউবিসি, দেখা যাবে ওগুলা তো কম, মানে ওগুলার কারণে তো দেখা যাবে যে অ্যানিমিয়া, মানে কম থাকার কারণে তো অ্যানিমিয়া হচ্ছেই, পাশাপাশি থ্রম্বোসাইটস মানে প্ল্যাটিলেটসও কমে গিয়েছে। তো সেই কেসগুলোকে আমরা বলি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, কারণ আমরা বলছি যে তার মানে রেড ব্লাড কর্পাসেলের জেনারেশনই হচ্ছে না, সেটার একটা কারণ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া সুন্দর করে ওনারা দিয়ে দিয়েছেন। এর পাশাপাশি আরও ইম্পর্টেন্ট কজ, এটা কমন কজ, হিউজলি কমন, সেটা হচ্ছে কোনো একটা পেশেন্টের যদি ক্যান্সার হয়, ক্যান্সার হওয়ার পরে তার দেখা যাবে কি
তার যে মানে বোন ম্যারোতে যে টিউমারটা হয়েছে সেই টিউমার সেলসগুলা এই বোন ম্যারোকে ইনফিলট্রেট অর্থাৎ বোন ম্যারোকে আক্রমণ করে বসেছে এবং সেই জায়গাটাতে তারা দখল করে বসেছে। একটা জায়গাতে তারা যখন দখল করে বসবে নর্মাল হিমোপোয়েটিক স্টেম সেলসগুলা মানে নর্মাল স্টেম সেলসগুলা মানে তারা তার চাপে কমে যেতে থাকবে এবং কমে যাওয়ার কারণে সেই জায়গাটাতে থ্রম্বোসাইটসের মানে সিনথেসিস কমে যাবে এবং থ্রম্বোসাইটের সিনথেসিস এই বোন ম্যারো ইনফিলট্রেশনের কারণে কমে যাওয়ার কারণে আমরা সেই ইস্যুটাকে বলবো হচ্ছে গিয়ে থ্রম্বোসাইটোপেনিয়া ডিউ টু বোন ম্যারো ইনফিলট্রেশন। এবং সেটাকে আরও সুন্দর করে বলি আমরা লিউকেমিয়াতে আমরা দেখতে পাই যে এক বিশেষ ধরনের ম্যালিগন্যান্ট মাইলয়েড সেলস, ম্যালিগন্যান্ট লিম্ফয়েড সেলস, ম্যালিগন্যান্ট যে লিউকেমিক সেলসগুলো আছে এক অর্থাৎ ম্যালিগন্যান্ট ডাব্লিউবিসিগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণ সিনথেসিস হচ্ছে, কিন্তু এর পাশাপাশি অ্যানিমিয়াও ডেভেলপ করেছে কারণ আরবিসি তৈরি হচ্ছে না, থ্রম্বোসাইটোপেনিয়াও ডেভেলপ করেছে কারণ প্ল্যাটিলেটস তৈরি হচ্ছে না। তখন আমরা বলতে পারছি লিউকেমিয়া, লিম্ফোমা এই ধরনের ক্যান্সারগুলোতে বোন ম্যারো ইনফিলট্রেশন হওয়ার কারণে থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপস করছে। এর পাশাপাশি আরও একটু আমরা খেয়াল করি ড্রাগস অ্যান্ড কেমিক্যালস, এটা আরেকটা ইম্পর্টেন্ট কেস। আমরা একটা জিনিস চিন্তা করি ড্রাগস, কেমিক্যালস অ্যান্ড রেডিয়েশন এই তিনটার ব্যাপারে চিন্তা করি। অনেক ড্রাগ আছে যেটা কিনা আমরা যখন ফার্মাকোলজি পড়ি আমরা দেখব যে অনেক ড্রাগ আছে যেগুলো নাকি হচ্ছে আমাদের ব্লাড সেলসের সংখ্যা মানে ব্লাড কর্পাসেলস অ্যানিমিয়া করে দিতে পারে, ডাব্লিউবিসি অ্যাগ্রানুলোসাইটোসিস করে দিতে পারে, মানে অ্যাগ্রানুলোসাইটের সংখ্যা বাড়িয়ে দিতে পারে, কিন্তু গ্রানুলোসাইটের সংখ্যা গ্রানুলোসাইটোপেনিয়া করে দিতে পারে, মানে গ্রানুলোসাইটের সংখ্যা কমিয়ে দিতে পারে। কেউ ডাব্লিউবিসির সংখ্যা কমিয়ে দিতে পারে, কেউ আবার দেখা যাবে কি কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে সেল মানে টোটাল স্টেম সেলের যে প্রলিফারেশন অথবা টোটাল স্টেম সেলের যে সিনথেসিস, টোটাল স্টেম সেল থেকে যে ব্লাড কর্পাসেলসগুলো সিনথেসিস হচ্ছে সেটাই কমিয়ে দিচ্ছে। নানা ধরনের সাইটোটক্সিক ড্রাগ আছে, যেমন একটা ড্রাগ আছে মেথোট্রেক্সেট, এটা একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ। অ্যান্টি ক্যান্সার ড্রাগের মানে অন্যতম ফাংশনই হচ্ছে গিয়ে কি এরা সেলুলার প্রলিফারেশন কমিয়ে দিবে। তো এটা যখন সেলুলার প্রলিফারেশন কমিয়ে দিচ্ছে সেটা মূলত ক্যান্সার সেলের সেলুলার প্রলিফারেশন কমানোর কাজ করবে, কিন্তু যখন দেখা যাবে কি যে এই সাইটোটক্সিক এফেক্টটা সে ক্যান্সার সেলের উপরে করছে, তার পাশাপাশি সে হাইলি প্রলিফারেটিং স্টেম সেলের উপরেও তারা সেই কাজটা করে ফেলছে। এই কাজটা হওয়ার কারণে মেথোট্রেক্সের যখন কেউ ব্যবহার করে তখন তার থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করতে পারে। এই ড্রাগটা খাওয়ার কারণে দেখা যাবে কি তার ব্লিডিং হচ্ছে। তার পাশাপাশি নানা ধরনের সাইটোটক্সিক ড্রাগ আছে যেগুলো নাকি হচ্ছে বোন ম্যারোর জন্য খারাপ, বোন ম্যারোর সিনথেসিস কমিয়ে দিচ্ছে। যেমন একটা ইম্পর্টেন্ট ড্রাগ হচ্ছে আমরা এই যে ইদানিং প্রচুর পরিমাণে করোনার কারণে খাওয়া হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন কিন্তু এরকম সাইটোটক্সিক ড্রাগ হিসেবে ফাংশন করতে পারে। তারা কিন্তু এরকম মানে সিনথেসিস মানে সেলুলার প্রলিফারেশন কমিয়ে দিতে পারে। এরপরে আমরা আসি রেডিয়েশন কি করে? রেডিয়েশনের কারণে সেল ডেথ হতে পারে। আমরা জানি যে অনেক ধরনের অটো ইমিউন ডিজিজে যেহেতু ইমিউন সেলসগুলো আমাদের শরীরেরই বিভিন্ন সেলকে আক্রমণ করে, সেহেতু অটো ইমিউনিটি কমানোর জন্য আমরা রেডিয়েশন থেরাপি ইউজ করি। রেডিয়েশন থেরাপি দিলে হয় কি এই সেলসগুলো যেগুলো নাকি ইমিউন সেল সেগুলো দুর্বল হয়ে যায় বা মরে যায়। তো এই রেডিয়েশন থেরাপি দিলে এই বোন ম্যারো যখন সেল ডেথ হয় একই পাশাপাশি থ্রম্বোসাইটোপেনিয়াও ডেভেলপ করতে পারে, তখন তার ব্লিডিং ডিফেক্ট দেখা দিতে পারে। এর পাশাপাশি আমরা এখন যেই দুটো টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এখানে হচ্ছে কি আরও কয়েকটা আছে লেস কমন কজেস ইনক্লুডিং HIV, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, লিভার ডিজিজ, অ্যালকোহলিজম, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং যে লিভার ডিজিজের কারণে কেন এই থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করতে পারে। লিভার ডিজিজ প্ল্যাটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর যেগুলো আছে, অথবা প্ল্যাটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর না, গ্রোথ ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো আমরা জানি যে গ্রোথ ফ্যাক্টরের উপর কিন্তু আমাদের শরীরের সমস্ত সেলের গ্রোথ নির্ভর করে। এই গ্রোথ ফ্যাক্টরের মধ্যে সোমাটোট্রপিন যেটা সেটা কিন্তু মানে যেই পেপটাইডের উপরে বেসিস করে কাজ করছে, অথবা থাইরয়েড হরমোন যেই পেপটাইডগুলোর উপরে বেসিস করে কাজ করছে, অথবা ইনসুলিন যেগুলো নাকি আমাদের অ্যানাবলিক হরমোন যেগুলো নাকি আমাদেরকে সেলুলার প্রলিফারেশন করতে সাহায্য করছে, সেগুলার অনেক
হেল্পিং প্রোটিনই কিন্তু লিভার থেকে তৈরি হয়। লিভার ডিজিজ থাকলে অথবা অ্যালকোহলিজম থাকলে দেখা যায় কি লিভার ঠিক মতো ফাংশন করতে পারছে না, এই প্রোটিনগুলো তৈরি হয় না। তখন দেখা যায় কি যে এই এই এফেক্টটার কারণে গ্রোথ ফ্যাক্টর ঠিকমতো কাজ করতে পারছে না, থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করছে। এইচআইভিতে থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করে কারণ হচ্ছে এইচআইভির কারণে স্টেম সেলসগুলোর ডেথ হতে থাকে। এর পাশাপাশি মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হিউজলি ইম্পর্টেন্ট। ভিটামিন বি12 পিউরিন পাইরিমিডিন সিনথেসিসে হেল্প করে। তাদের অভাবে ভিটামিন বি12, ফলিক অ্যাসিড এদের অভাবে পিউরিন পাইরিমিডিন সিনথেসিস হয় না। পিউরিন পাইরিমিডিন হচ্ছে গিয়ে ডিএনএ রেপ্লিকেশনের অন্যতম হচ্ছে গিয়ে কাঁচামাল। এই কাঁচামাল যদি তৈরি না হয় তাহলে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হবে না। ডিএনএ রেপ্লিকেশন না হলে সেলুলার প্রলিফারেশন হবে না। সেলুলার প্রলিফারেশন না হলে থ্রম্বোসাইটস গ্রোথ হবে না এবং সেই কারণে থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করতে পারে। এবার আমরা আসি থ্রম্বোসাইটোপেনিয়ার অন্যতম পপুলার কারণ, যেটাকে আমরা বলি যে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিয়া। ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিয়া আমরা তাকেই বলি যেটা কোনো নির্দিষ্ট কারণ আমরা খুঁজে পাই না এবং সেটা একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউনিটিটা কার এগেনস্টে? অটোইমিউনিটিটা হচ্ছে, আচ্ছা তার আগে বলি, অটোইমিউনিটি মানে হচ্ছে কি যারা নাকি অটোইমিউনিটি বোঝে না, আমাদের শরীরের ডাব্লিউবিসিরা অ্যাকচুয়ালি ফরেন বডির এগেনস্টে কাজ করে। এই কারণে আমাদের শরীরে কোনো রোগ জীবাণু ঢুকলে এর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা এরা তৈরি করতে পারে। কিন্তু এই ডাব্লিউবিসির মধ্যে যখন টি লিম্ফোসাইটসগুলা অর্থাৎ হেল্পার টি সেলসগুলা অথবা সাইটোটক্সিক টি সেলসগুলা যখন আমাদের শরীরে আমাদের নিজের শরীরের কোনো কম্পোনেন্টকে তারা ফরেন হিসেবে দেখবে, ফরেন হিসেবে চিহ্নিত করবে। মনে করি একটা সেলুলার রিসেপ্টর, একটা সেলের প্রোটিনকে তারা যদি ফরেন হিসেবে দেখে, তখন সেই সেলের ওই রিসেপ্টরের বিরুদ্ধে তারা অ্যান্টিবডি তৈরি করবে, তারা ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেটেড করে দিবে। আর ইমিউন সিস্টেম ওই ক্ষেত্রে অ্যাক্টিভেটেড হলে তখন সেই জায়গাটাতে সেই জায়গায় ইমিউন অ্যাটাক হবে। সেই সেম ঘটনা ঘটে হচ্ছে গিয়ে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিয়াতে। ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিয়াতে দেখা যায় কি প্ল্যাটিলেটের রিসেপ্টর গ্লাইকোপ্রোটিন 2B 2A 1B এগুলো হচ্ছে গিয়ে গ্লাইকোপ্রোটিনের রিসেপ্টর। গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর প্ল্যাটিলেটের গায়ে এই রিসেপ্টরের এগেনস্টে যদি অটো অ্যান্টিবডি ফর্মেশন হয়, তাহলে এর বিরুদ্ধে আমাদের নিজস্ব ইমিউন সিস্টেমই কাজ করা শুরু করবে। এবং একটা ছোট বাচ্চা, মনে করি 8 থেকে 9 বছর, সাধারণত এটা মেয়েদের হয়, এই মেয়েদের এই ছোট একটা বাচ্চার শরীরে যখন এইরকমভাবে এই অটো অ্যান্টিবডির ফর্মেশন হবে, তখন তারা কি করবে, এই অটো অ্যান্টিবডি দিয়ে তারা এই প্ল্যাটিলেটগুলোকে আক্রমণ করবে। প্ল্যাটিলেটগুলার আক্রমণ করার কারণে অ্যান্টিবডিগুলার ফর্মেশন হওয়ার কারণে আক্রমণ করার কারণে প্ল্যাটিলেটগুলা যত তৈরি হবে তত বেশি ধ্বংস হইতে থাকবে। দেখা যাবে যে একটা বাচ্চার শরীরে 2 লাখ 3 লাখ প্ল্যাটিলেট তৈরি হয়ে গিয়েছে, কিন্তু তার ডাব্লিউবিসির আক্রমণের কারণে প্ল্যাটিলেটগুলো বারবার ধ্বংস হয়ে নষ্ট হতে থাকবে। ঠিক আছে, এবং এইটা হচ্ছে গিয়ে একটা এটা তো অটো ইমিউনিটির একটা উদাহরণ বটেই, তার পাশাপাশি এটা টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের একটা উদাহরণ। ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা অটো থ্রম্বোসাইট অ্যান্টিবডি। ঠিক আছে, থ্রম্বোসাইটের এগেনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হয়েছে, অটো থ্রম্বোসাইট অ্যান্টিবডি অটো ইমিউনিটি হয়ে গিয়েছে এবং সেখানে থ্রম্বোসাইটসগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং থ্রম্বোসাইটের সংখ্যা কমে যাচ্ছে। এই থ্রম্বোসাইটসগুলোর সংখ্যা যখন কমে যেতে থাকবে, তখন দেখা যাবে ওই বাচ্চাটার ফ্লেক্সর এক্সটেন্সর রিজিয়নে ছোট ছোট পিন পয়েন্ট, দেখা যাবে যে ছোট ছোট 1.1 0.2 মাইক্রোমিটারের সমান ডায়ামিটারের অনেকগুলা ইন্ট্রাক্যাপিলারি হেমোরেজ দেখা দিচ্ছে, যেটাকে আমরা বলবো থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। এই থ্রম্বোসাইটোপেনিক পারপুরা হওয়ার কারণে সেই জায়গাটাতে আমরা ওই বাচ্চাটার আরও এটা তো একটা সাইন্স অ্যান্ড সিমটমস, এটা তো একটা সাইন। এর পাশাপাশি আমরা দেখতে পাবো যে এর পাশাপাশি পেশেন্ট আরও অনেক ধরনের কমপ্লেইন নিয়ে আসছে, যে পেশেন্টের হচ্ছে যে ব্লিডিং থামছে না, অনেক ধরনের সমস্যা হচ্ছে। এই টোটাল ইস্যুটাকেই আমরা অ্যাকচুয়ালি ক্লাসিফাই করতে পারবো হচ্ছে গিয়ে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা হিসেবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে গিয়ে থ্রম্বোসাইটোপেনিয়ার ফলে আমাদের ব্লিডিং ডিসঅর্ডার্স। এর পাশাপাশি আমরা সাধারণত আরও দুইটা জিনিস নিয়ে কাজ করে থাকি, থ্রম্বাস্থেনিয়া এবং থ্রম্বোসাইট যখন ঠিকমতো ফাংশন করতে পারে না।
ফাংশনাল অ্যাবনর্মালিটি অফ দ্য থ্রম্বোসাইট, যেটা কারণ হতে পারে গ্রানিউলার ডিফেক্ট। থ্রম্বোসাইটের ভিতরে যে বিভিন্ন ধরনের গ্রানিউলস আছে, এটা নানা ধরনের কাজ করে, সেই কাজগুলো যদি করার সময় গ্রানিউলার ডিফেক্ট থাকে। থ্রম্বোস্থেনিয়া মানে হচ্ছে থ্রম্বোসাইটের সংখ্যা যদি বেড়ে যায় কিন্তু থ্রম্বোসাইট যদি ঠিকমতো ফাংশন না করতে পারে, তখন কিন্তু থ্রম্বোসাইটের সংখ্যা বেড়ে গেলেও মানে আমাদের থ্রম্বোসাইটটা কোনো কাজে লাগছে না, সুতরাং সেটা ব্লিডিং থামাতে পারবে না, তখন প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে। আর গ্রানিউল ডিফেক্টের কারণে থ্রম্বোসাইটগুলার শেপ অ্যান্ড সাইজের কোনো সমস্যা না থাকা সত্ত্বেও সেটা ঠিকমতো কাজ করতে পারবে না, তখন তার ফাংশনাল কোনো স্ট্যাবিলিটি থাকবে না, ফাংশনালি সে অ্যাবনর্মাল থাকবে। এত দীর্ঘ সময় এই বিষয়টা নিয়ে আলোচনা করার পরেও আমার মনে হয় যে এটা এমন একটা টপিক যেটার বিষয়ে কেউ যদি নিজে পড়াশোনা না করে অথবা নিজে যদি মেইন বই না পড়ে তাহলে তার জ্ঞানের স্বল্পতা থেকেই যাবে। সুতরাং আমি আজকের এই বলে আজকে আলোচনাটি শেষ করতে চাই যে তারা এই পড়াশোনার তারা এই ভিডিওটি দেখে যদি তারা উপকৃত হয়, এর পাশাপাশি তারা যাতে ডি গ্রুশিস স্যারের ক্লিনিক্যাল হেমাটোলজি এবং স্যামসন রাইটসের যদি স্যামসন রাইটসের ব্লাড ফিজিওলজি বইটি পড়েন, দুই ক্ষেত্রেই তারা এই বিষয়টি খুব সহজেই উপলব্ধি করতে পারবেন যে আমি এখানে কী কী বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।